হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা কথা বলতেছিলাম স্থিতিবিদ্যা 8.2 নিয়ে। 8.2 এর আজকে আমরা শুরু করব অনুশীলনীর অঙ্কগুলো। অনুশীলনীর অঙ্কে প্রথমেই আমরা যে প্রবলেমটা নিয়ে আছি আজকে সেটা হচ্ছে 5 নিউটন, 7 নিউটন ও 8 নিউটন বলদ্বয় একটি বস্তুর উপর ক্রিয়া করে সাম্যাবস্থা ক্রিয়া করলে জিজ্ঞেস করা হয়েছে 8 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করতে। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম যে তিনটা বল যদি পরস্পর সাম্যাবস্থা তৈরি করে তাহলে তাদেরকে একটা ত্রিভুজের তিন বাহু হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। মনে আছে? বলেছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে বুঝি না আবার। লামের উপপাদ্য না? হ্যাঁ হ্যাঁ, না, লামির উপপাদ্য থেকে আবার এই লামির উপপাদ্য তো ছিল যে তিনটা বল কাজ করলে একটা বল এবং তার নিচে হবে সাইন অনুপাত অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণের, সেটা ছিল লামির উপপাদ্য। পরে লামির উপপাদ্য আর ত্রিভুজ সূত্র এই দুইটাকে কম্বাইন করে আমরা বলছিলাম যে যদি তিনটা বল এমনিতে সাম্যাবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা প্রকাশ করতে পারবো একটা ত্রিভুজের তিনটা বাহু হিসেবে। আচ্ছা, তাহলে এইখানে ধরলাম ছোট বাহুটা হচ্ছে আমাদের 5 একক, এই বড়টা এটা তুলনামূলক বড় না ছোট কে জানে 7, আর এটা ধরলাম 8 একক। এখন কি জিজ্ঞেস করছে? বলছে যে 8 এবং 5 এর মধ্যবর্তী কোণ, তার মানে এই কোণটা বের করতে হবে। এই কোণ বের করতে হবে। তাহলে এটা যদি আমাদের এইভাবে হয়, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, তাহলে দেখো তো cos এ এটার জন্য একটা সূত্র শিখছো না? এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে ইয়াতে ছিল, ওদের সাথে লাস্টের দিকে, সেটা আমি পড়াইনি যদিও, তারপরেও মনে তো থাকার কথা। বাহু দিয়ে একটা সূত্র ছিল, মনে আছে না? খাই ফেলছো? আচ্ছা, নাও পড়ে থাকতে পারো। সেটা হচ্ছে এরকম, ওই কোণের সাথে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোকে নিতে হয়। মানে আচ্ছা, এটা অনুযায়ী এইটার নাম হচ্ছে এ, তাহলে এটা নাম হচ্ছে সি, আর এটা নাম বি, তাই না? তাহলে ওই কোণের সন্নিহিত বাহুগুলোকে নিতে হবে প্রথমত, তাহলে নিব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং বিপরীত বাহুটা বিয়োগ করে দিতে হবে এ স্কোয়ার এবং নিচে হবে 2bc। বুঝতে পারলাম? আচ্ছা, এইখান থেকেই হচ্ছে তোমাদেরকে বের করে দেখাতে হবে কোণ এ সমান কত হয়। তাহলে কোণ এ সমান হবে cos ইনভার্স অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে বসাও, বি কত? 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে 7 স্কোয়ার, আর নিচে হবে কত? 2 ইন্টু 5 ইন্টু 8। এটা করলে যেটা রেজাল্ট পাওয়া যাবে সেটাই অ্যান্সার। বুঝতে পারলাম? পারবো বের করতে? এভাবে একটা কোণ বের হয়ে গেল, শেষ। বলছে কোনো বিন্দুতে 1, 2 আর হচ্ছে 3 √3 একক বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে বলগুলোর মধ্যবর্তী কোণ, সবগুলোর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। একই কাহিনী, ত্রিভুজ আঁকবো একটা, ধরবো এটা একটা ত্রিভুজ এরকম রয়েছে। এই ত্রিভুজের জন্য ধরলাম এটা 1, এটা 2 আর এটা হচ্ছে √3। নিয়মটা কি? যে কোনো একটা কোণ ধরলাম, এইটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। যদি কোণ বি বের করি আমরা শুরুতে, তাহলে কোণ বি মানে হবে হচ্ছে cos ইনভার্স অফ কোণ বি এ যে সন্নিহিত বাহুগুলো আছে তাদের বর্গ, তার মানে 1 এবং √3, 1 এর বর্গ √3 এটার বর্গ বিয়োগ বিপরীত বাহুর বর্গ, দ্যাট ইজ 2 স্কোয়ার। আর নিচে হচ্ছে প্রথম দুইজনে যে 1 আর 3 √3 নিছিলাম, এদের দুজন হচ্ছে 2 কি হবে? এটা 2ac হিসাবে থাকবে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু √3। তাহলে বুদ্ধি করে বলো যে কোণ এ এটা সমান আমরা কি লিখতে পারি? cos ইনভার্স অফ, তোমরা মান বসায় বলো তো এই কোণটার জন্য। তাহলে কি নিব প্রথমে? কোণ দুইটার বর্গ 1 আর 2 এর, তার ওর সন্নিহিত বাহুগুলোর বর্গ নিতে হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার, তারপর বিপরীত বাহুর বর্গ বিয়োগ করে দিতে হবে √3 হোল স্কোয়ার, তারপরে প্রথম দুইজন সন্নিহিত বাহুর নিয়ে তৈরি হওয়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য 2ab। আচ্ছা, তারপরে আমরা আসি, আর পরে আরেকটা আছে, এই সি লাগবে না, সিটা তো বের করতে পারবে, একই জিনিস, এটা বাদ, শেষ। আচ্ছা, তারপরে বলছে 2 এর বিতে বলছে 6 কেজি ওজনের 6 একক ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা টেনে রাখা হয়েছে। তাদের একটিকে অনুভূমিক ও অপরটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রাখা হইলে বলদ্বয় নির্ণয় করতে বলছে। 6 কেজি ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা টেনে রাখা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের সেই 6 কেজি ওজনের বস্তুটা। ওকে একজন টাইনে ধরে রাখছে একটা অনুভূমিক বল এবং অপরটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে একটা অনুভূমিক বরাবর বলকে এইখান থেকে ডান দিক বরাবর এইভাবে টেনে ধরে রাখছে, আর অপরটা আর হচ্ছে ওর অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, ডাব্লিউ যে 6 কেজি ওজনটা, ওটা তো নিচের দিকে, তাই না? আচ্ছা, আর তাহলে বুদ্ধি করে বলো তো যে অপর যেই ইয়াটা আছে যেটা বলছে 30 ডিগ্রি কোণে আছে অনুভূমিকের সাথে, সেটা কি তাহলে এইখানে থাকবে নাকি এইখানে থাকবে? কি মনে হয় কোন দিকে থাকলে আসলেই সেটা সাম্যাবস্থায় রাখা সম্ভব হবে? কোনটা, ডানের দিকে নাকি বামের দিকে? বোঝো নাই কোশ্চেনটা? ডানের দিকে যদি আমি রাখি তাহলে তো ওই দুজনের ইয়া কোন দিকে হবে দেখো তো, লব্ধি কোন দিকে হবে এদের? এইদিকে না? এই দুইটার লব্ধি যদি এদিকে হয় আর এটার লব্ধি যদি নিচের দিকে যায় তাহলে তোকে সামনে রাখতে পারবে না, বামের দিকে দিতে হবে। বাম সাইডে দিলে পরে ও তখন এদের দুজনের যে উপাংশগুলা, এদের এদের এখন উপাংশগুলোর কথা চিন্তা করো। অনুভূমিক উপাংশ, ওর অনুভূমিক উপাংশ ডান দিকে কাজ করবে, ওর অনুভূমিক উপাংশ বাম দিকে কাজ করবে, একজন আরেকজনকে নালিফাই করে দিবে। ওর উলম্ব উপাংশ এবং এই উলম্ব উপাংশ একজন আরেকজনকে নালিফাই করে দিবে। যদি আমি এই দিকেই রাখতাম তাহলে এই দুইজনের যে অনুভূমিক উপাংশ তারা দুইটা ডান দিকে কাজ করতো, তখন ডান দিক বরাবর তো সাম্যাবস্থা তৈরি হতো না, সামেশন অফ এফএক্স 0 হতো না। সামেশন অফ এফএক্স 0 বানানোর জন্য প্রথমত এটাকে আমরা বাম দিক বরাবর দিলাম, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো এইখানে, এটা হচ্ছে 30। এখন কি জিজ্ঞাসা? বলদ্বয় নির্ণয় করতে হবে। তাহলে ধরলাম এটা হচ্ছে F1 আর এটার নাম দিলাম F2।
আর এখানে নিচে দিকে কাজ করতেছে ডাব্লিউ, সেটা হচ্ছে 6 কিলো, 6 একক ওজন বলতে 6 কেজি ওয়েট এভাবে বোঝায়। হ্যাঁ, তো এটাকে 6 হিসেবেই লিখবো, 6 কেজি বল এরকম। তাহলে কত কিলো ওয়েট ফোর্স সেগুলো বের করতে হবে। তাহলে কেমনে করে জানি? একটু আগে বললাম যে দুই ভাবে করা যায়। এটাকে একটা ত্রিভুজের ভিতরে কল্পনা করো, অথবা আরেকটা বুদ্ধি কি ভুলে গেছো? আরেকটা বুদ্ধি কি? একটা বুদ্ধি হচ্ছে ওই যে সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো। তাহলে প্রথমত এইটার এফ ওয়ান এর জন্য তার অনুভূমিক সামেশন অফ এফ এক্স তো এমনিতে ডাইন দিক বরাবরই আছে, তাই না? তাহলে সামেশন অফ এফ এক্স এটার জন্য না দরকার হয় না। ওকে আমরা একটু উপাংশে ভাগ করে লিখি। ওর উপাংশে ভাগ করলে একটা পাওয়া যাবে কি, লাল কালি দিয়ে লিখতেছি, এফ টু কত হবে এই উপাংশটা? এফ টু কস 30, তাই না? আর ওর উপরের দিকের উপাংশ হবে এফ টু সাইন 30 অথবা কস 60, যাই বলো তাই, এরকম। আচ্ছা, এখন আমরা সবগুলাকে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ভাগ করে ফেলছি। এফ ওয়ান আছে এক্স অক্ষ বরাবর, এফ টু এটার এক্স অক্ষ বরাবর এটা, ওয়াই অক্ষ বরাবর এটা, আর এখানে যে এটা ছিল সেটা তো নিচের দিকে কাজ করতেছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর আছে। এখন নিয়ম হবে কি, যে যদিও বস্তুটা স্থির থাকতে চায় তাহলে তার ডান দিক বরাবর কার্যরত সকল বল এবং বাম দিক বরাবর কার্যরত সকল বলের সমষ্টি সমান হবে। একটা একটা করে বল আছে, তাহলে এফ ওয়ান এবং এফ টু কস 30 ডিগ্রি এরা দুজন সমান হবে, কারণ সামেশন অফ এফ এক্স জিরো বানাইতে হবে, সামেশন অফ এফ এক্স জিরো। সুতরাং বলতে পারি আমরা এফ টু কস 30 ইকুয়ালস এফ ওয়ান। বুঝতে পারলাম? আচ্ছা, আর পরেরটার জন্য দেখি, এখান থেকে তুমি তাহলে এফ টু এর ভ্যালু বের করে রাখতে পারো। এফ টু সমান হতে পারে এফ ওয়ান ডিভাইডেড বাই কস 30, নাকি না? আচ্ছা, এভাবে না এটা না করি, আরেকটা বুদ্ধি আছে। হ্যাঁ, এমনি থাকুক, ঠিক আছে, এটা এমনি থাকুক। আর হচ্ছে সামেশন অফ এফ ওয়াই আবার জিরো, তার মানে উপরের দিকে কার্যরত সকল বল এবং নিচের দিকে কার্যরত সকল বলের সমষ্টি সমান হবে। উপরের দিকে একটাই আছে এফ টু সাইন 30, নিচের দিকে একটাই আছে 6, সুতরাং এরা দুজন পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতে পারি এফ টু সাইন 30 ইকুয়ালস হবে 6। ঠিক আছে, তাহলে এখান থেকে এফ টু বের করে ফেলো। 6/sin 30 তার মানে কত? 12। বুঝি? এফ টু হবে 12 একক, সাইন 30 এর মান হাফ, যদি হাফ নিচে যায় তাহলে 2 দিয়ে গুণ হবে আর কি, 12 একক। আর এফ ওয়ান তাহলে এবার বের করবো আমরা। এফ ওয়ান হচ্ছে বলছে এফ টু ইন্টু কস 30 ছিল, ওই যে প্রথমটা দিয়ে একদম শুরুতে যেটা বের করছিলাম, তাহলে এফ টু কস 30, তাহলে এখান থেকে পাইলাম 12 এবং কস 30, কস 30 মানে √3/2, তাহলে আসতেছে এখান থেকে 6√3 একক। পারবো? বুঝছি। এটা কিন্তু লামি দিয়েও করা যাইতো, কিংবা হচ্ছে হ্যাঁ, ও ভালো কথা, এটা তো লামি দিয়েও করতে পারতা তোমরা। এটা লামি দিয়ে করলে কিভাবে লিখতাম বলো তো? তোমাদের বইয়ের নিয়ম অনুযায়ী একটা করে দেখি। লামির উপপাদ্য কি ছিল বললাম? যে বল নিব যে কোনো একটা, তার নিচে বসবে সাইন অনুপাতে অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে এফ ওয়ান এর ভিতরে নিচে কি বসবে? সাইনের ভিতরে এফ ওয়ান এখানে আছে, তাহলে অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ এই কোণটা কত? 120, সাইন 120 হয়ে গেল। তাহলে এফ টু এর নিচে কত আসবে? এটা হচ্ছে এফ টু, এদের মধ্যবর্তী কোণ 90 এর চেহারা দিয়ে বোঝা যায়, 90, তাহলে সাইন 90 চলে আসলো, ইকুয়ালস হবে 6। অন্য দুজনের মধ্যবর্তী কোণ কত আছে এখানে? 180 - 30, দ্যাট ইজ 150, 150। এখান থেকেও এফ ওয়ান আর এফ টু বের করতে পারবো। এই দুইটা ভগ্নাংশ নিব, এফ ওয়ান বের হবে, এই দুইটা ভগ্নাংশ নিব, এফ টু বের হয়ে যাবে। পারা যাবে? কোনটা সহজ মনে হয় তোমাদের কাছে? একটু বলো তো, পার্সোনাল অপিনিয়ন দাও। এইটা বেশি সহজ লাগে নাকি এইটা? হ্যাঁ, লামি। আচ্ছা, সমস্যা নেই। দুইয়ের ডিতে বলছে, এটা পারবো না, ভালো লাগে না এগুলো, অঙ্ক আমার প্রমাণ টাইপের। রম্বস আকারের একটি সুষম পাতের ধার ভূ সমান্তরাল ও একটি কোণ 120 ডিগ্রি। আচ্ছা, রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি কিউ দুটি বল ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে। হ্যাঁ, রম্বসের একটি রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ দুইটি বল ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে একটি ধার ভূ সমান্তরাল, পি কিউ সমান পি গ্রেটার দেন কিউ বলছে, আর হচ্ছে প্রমাণ করতে হবে এটা সমান। আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যাঙ্গেলের হিসাবটা কিভাবে করবো? 120 ডিগ্রি, একটি কোণ 120 ডিগ্রি বলছে। ও আচ্ছা, আচ্ছা দেখো, এটা বলছে কি, বলছে একটি রম্বস আকারের সুষম পাতের একটি ধার ভূ সমান্তরাল। একটি ধার ভূ সমান্তরাল মানে হচ্ছে একটা সাইড, একটা বাহু হচ্ছে ভূমি সমান্তরালে আছে, ঠিক আছে? একটা বাহু ভূমি সমান্তরালে বলতে বোঝায় যে ধরো একটা খাতাকে তুমি খাড়া করে রাখছো, বুঝছো? একটা খাতাকে এইভাবে খাড়া করে রাখা হয়েছে, এরকম বুঝাইতেছে। নিচে হচ্ছে ভূমি, আর এটা হইতেছে তোমার খাড়া ভাবে রয়েছে খাতাটা। এখন এর কি করছে, ওর কর্ণ বরাবর দুইটা বল দিয়ে ওকে খাড়া ভাবে রাখা হয়েছে। খাড়া ভাবে রাখার কথা বলতেছে, বললাম এদিকে একটা কর্ণ, এদিকে একটা কর্ণ কাজ করছে। তো এটা তো রম্বস না, প্রথমত এটাকে রম্বস বানাইনি আমরা, তাহলে এটা রম্বস আঁকি। ধরলাম এটা হচ্ছে আমাদের সেই রম্বসটা, ওর কর্ণ বরাবর দুইটা পাল কাজ করে, একটা এইদিকে একটা এইদিকে। তাহলে আর হচ্ছে আবার বলছে যে ওদের মধ্যবর্তী কোণ একটা দেওয়া আছে হচ্ছে কত, 120 ডিগ্রি। ওকে, যদি এমন থাকে
এইদিকে একটা ফোর্স ধরলাম পি, এইদিকে ফোর্সটা ধরলাম কিউ, আর ওর এই জিনিসটা যে ওয়েট, সেই ওয়েটটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, যেহেতু খারাপভাবে স্থির রাখার জন্য ওর যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্র থেকে নিচের দিকে হচ্ছে তার ওজন কাজ করে, এটা হচ্ছে তার ওয়েট। ভাই অ্যাঙ্গেল গুলার ক্ষেত্রে এখন খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গেল গুলো কিভাবে বের করবো। 120 ডিগ্রি কোণে ছিল হেলানো জিনিসটা। এখন ধরলাম এই কোণটা 120 ডিগ্রিতে, এটা কি সমদ্বিখণ্ডিত হয় বলে মনে হয় তোমার কাছে? বুঝো নেই? ভূমি সমান্তরাল বাহু, এটার নাম দিলাম এ। বেশি প্রমাণ টাইপের অঙ্ক দিতে গেলে বিরক্ত লেগে যায় আমার। ABCD। এখন আর মধ্যবর্তী এটা ধরলাম ও হয়, তাহলে এখন বলছে ও বিন্দুতে ছেদ করে। এখন পাতের ওজন হচ্ছে আমরা ডাব্লিউ ধরে নিছি, AB এর উপর এটা লম্ব, ও বি। এই কোণটা যদি 120 হয় নাকি না, 120 কর্ণটা কি সমদ্বিখণ্ডিত হয় ইয়াতে রম্বসের জন্য? মানে এই কোণগুলা কি সমান সমান হয় রম্বসে? সমানই তো মনে হইতেছে নাকি? ও আচ্ছা, এটা তো আমি জানতামই না। ও, তাহলে তো সহজ হিসাব। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করতেছি সমস্যা। তো যদি তাই হয় তাহলে এই কোণটা তো 120 বলে দিছি, একটা কোণ 120, তো এটা অবশ্যই তার থেকে ছোট হবে। তাহলে এই কোণটা নিশ্চয়ই তার অর্ধেক, এটা তার মানে 60। আর এই কোণটা কত হবে? এই কোণটা হবে 30। হ্যাঁ, আর এই কোণটা তাহলে কত হবে? যেহেতু আরেকটা, এটা হচ্ছে আরেকটা জিনিস যে ইয়াগুলা কর্ণ, বর্গের এবং রম্বসের জন্য কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সরি সমকোণে আর কি ছেদ করে আর কি। তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ হয়ে থাকে, তাহলে এই কোণটা অবশ্যই কি 60 ডিগ্রি, এই কোণটা অবশ্যই 60 আর এটা 30। আচ্ছা, এখন এগুলো আছে ইনফরমেশন আমার কাছে। এখন বের করতে বলছে কি, যে পি হচ্ছে বড়, সেটা ধরে নিয়ে পি স্কোয়ার ইকুয়ালস টু 3 কিউ স্কোয়ার। এটা কিভাবে করব? তাহলে কোণের মাপ দিয়ে যদি এখন আমরা বসাই, সাইন সূত্র কি ব্যবহার করা ঠিক হবে এখানে? এটার নাম দিলাম ও বিন্দু, এটার নাম দিলাম ই বিন্দু। লামের উপপাদ্য যদি ব্যবহার করি, লামের উপপাদ্য ব্যবহার করলে পি নিচে কি বসবে দেখো তো, সাইন কত হবে? অন্য দুইজন মানে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত আছে এখানে? এইটুকু হচ্ছে 90, তাই না? কারণ ওই যে বললাম যে সমকোণে ইয়া হয়, খণ্ডিত হয় কর্ণগুলোর কারণে। তাহলে 90 + 30 আছে, তাহলে 120 বলা যায়। সাইন 120। কিউ এর জন্য অন্য দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে কিউ আছে এই জায়গায়, অন্য দুইজন হচ্ছে এই দুইটা, তাহলে এইটুকু অলরেডি 90 + 60, দ্যাট ইজ 150। তাহলে সাইন 150 ডিগ্রিজ লিখি, 150। আর আরেকজন আছে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে অন্য দুইটার মধ্যবর্তী কোণ 90, সাইন 90। ডাব্লিউ নিয়ে আমাদের প্রমাণে কিছু চাইনি, তাহলে এই দুটাকে নিয়ে কাজ করতে হবে। সাইন 120 কত হয়? √3/2। আর কিউ, আর নিচে হচ্ছে সাইন 150। সাইন 150 কত হয় বলতো? তাহলে অবশ্যই হাফ হবে, হাফ হইলো। তাহলে 2 2 কাটা, ওই পাশে তোমার তাহলে পি এর সাথে √3 কিউ হয়। এখন যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে বলা যায় পি স্কোয়ার ইকুয়ালস টু 3 কিউ স্কোয়ার। শেষ, পাইছি। আচ্ছা, লামির উপপাদ্য সহজ মাঝে মাঝে যদি তিনজন নিয়ে কাজ হয়। আচ্ছা, তাহলে লামির উপপাদ্য দিয়ে এটা আমরা সলভ করে ফেলাইলাম। পরেরটাতে দেখি, বলছে যে 3C, 3 ABC ত্রিভুজে একটা পরিকেন্দ্র দেওয়া আছে। পরিকেন্দ্রের সংজ্ঞা কি বলতো? পড়াইছিলাম তোমাদের। বল 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 বল, পরিকেন্দ্রের সংজ্ঞা বল। একটা ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে? খাই ফেলছো? ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাকে পরিকেন্দ্র বলে। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও দেওয়া আছে, ভালো কথা। আচ্ছা, তার আগে ওই যে আমাদের ত্রিভুজের যে সূত্রটা ছিল, সাইন সূত্র, তার লাস্টে 1/2R একটা অপশন ছিল, মনে আছে? সেখানে ওই আর এর পরিচয় কি দেওয়া ছিল? আর ছিল সেখানে পরিব্যাসার্ধ, তাই না? একটা সাইন সূত্রের ভিতরে, সাইন সূত্রের ভিতরে কি থাকতো? এরকম নাকি, A/sin A প্লাস B/sin C ইকুয়ালস টু হইতো C/sin, কি রেখা এটা, এটা B আর এটা হচ্ছে C, এটা সমান 2R, এরকম না সূত্রটা? হুম। পরিকেন্দ্র ও থেকে ও সেই তিন বাহু বরাবর কার্যরত বল যথাক্রমে PQ আর বলের সাম্যাবস্থায় সাম্যাবস্থা সৃষ্টি করে, প্রমাণ করে দেখা তুমি PQ এর 5। পরিকেন্দ্র কোথাও একটা আছে ধরলাম এই জায়গায়, এই বিন্দু থেকে তারা এইদিকে একটা বল কাজ করতেছে, এইদিকে একটা বল কাজ করতেছে, এবং এই বরাবর একটা বল কাজ করতেছে। এটা যথাক্রমে নাম দেওয়া হয়েছে। যদি ও A বরাবর হয় তাহলে সেটা নাম P, যদি B বরাবর হয় তাহলে সেটা হচ্ছে Q, আর যদি C বরাবর হয় তাহলে সেটা হচ্ছে
আর হ্যাঁ এখানে আর একটা জিনিস খেয়াল করো যে এইখানে যেই তিনটার কোণের যে তিনটা বলের কথা বলা হলো, এই তিনটা বল কাজ করে একটা সাম্যাবস্থা তৈরি করতে বলা হয়। তাহলে এইখানে যে তিনটা তীর চিহ্ন আছে, এই তিনটা তীর চিহ্ন মিলে একটা যদি আমি ত্রিভুজ তৈরি করি, সেই ত্রিভুজটার কি বলে, সেই ত্রিভুজটার জন্যই হচ্ছে সাম্যাবস্থা যেহেতু তৈরি করছে, তার মানে সেই এই পিকিউ বার নিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যাবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? বলছে ও বিন্দুতে পরিকেন্দ্র, তাহলে ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেখো তো, ও এ, ও সি এবং ও বি হবে না? বোঝো কথাটা? পি কিউ আর তারা হচ্ছে নিজেরা সাম্যাবস্থা তৈরি করতেছে তিনটা বল হওয়ার কারণে, এবং যেহেতু তারা সাম্যাবস্থা তৈরি করছে তিনজন বল, তাহলে তাদেরকে নিয়ে আমরা তৈরি করতে পারি একটা ত্রিভুজ। সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হবে ও এ, ও বি এবং ও সি। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করো, এখানে যে ও বিন্দুটা ছিল সেটা ছিল পরিকেন্দ্র, তাই না? আচ্ছা, পরিকেন্দ্র থেকে আমরা যখন আঁকতে যাই, মানে পরিবৃত্তটা আঁকতে যাই, তখন ব্যাসার্ধ নেওয়ার সূত্রটা কি ছিল? যে পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্বকে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করতে হয়। যে কোনো শীর্ষ নিলেই হয়, তার মানে কি ব্যাপারটা এরকম না? ও থেকে এ বিন্দু দূরত্ব নেওয়া যা কথা, বি বিন্দু দূরত্ব নেওয়া যা কথা, সি বিন্দু দূরত্ব নেওয়া ওই একই কথা। অর্থাৎ এই তিনটা বাহু আসলে পরস্পর সমান। তাহলে এদের মধ্যবর্তী কোণগুলো কত বলতো বুদ্ধি করে? 120 ডিগ্রি। 360, এখানে মাঝখানে ওইটা তো ত্রিভুজের জন্য, 300 বলে 60 ডিগ্রি। কিন্তু এই সিস্টেমের ভিতরে এই লামের উপপাদ্য বসাইতে গেলে প্রত্যেকবার 120 করে নিতে হবে, তাই না? এটা বোঝাচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা তারপরে জানি না, যেহেতু 120 ডিগ্রি বসানো উচিত না, ওরা যেটা করছে সেটা হচ্ছে পি এর জন্য লিখছে পি বাই হবে সাইন বি ও সি। ম্যানুয়ালি করে, এটা একটু বড় আছে এবং মানে ভালো মতন ঝামেলা করে এই জিনিস। কিউ মানে হচ্ছে সাইন এ ও সি, আর মানে হচ্ছে সাইন এ ও বি। অথবা আমরা এটাকে বলতে পারি, দেখো তো এখানে একটা বৃত্ত হবে, তাই না? এখানে বৃত্তটা আঁকতে হবে, কাল্পনিক বৃত্তটা লাগবে আমাদের। পরিবৃত্তটা তো হবে এইরকম দেখতে। আচ্ছা, পরিবৃত্তের এইটা কি কেন্দ্র না? আচ্ছা, এটা হচ্ছে কেন্দ্র, আর এইটা হচ্ছে অন্য একটা শীর্ষ, এটাও একটা শীর্ষ, এটাও একটা শীর্ষ। এখন দেখো তো, ছোটবেলায় একটা জিনিস শিখছিলাম, এখানে যদি আমি তোমাকে বলি বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বের করতে বলি, কত হবে বলো তো কেন্দ্রস্থ কোণ? বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? এই বৃত্তটার কেন্দ্র জানতে হবে সেজন্য। হ্যাঁ, বিওসি, কারণ কেন্দ্র হচ্ছে আমার ও বিন্দুতে। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আচ্ছা, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? সিএবি, অথবা আমরা বলতে পারি বিএসি। তার মানে এই কোণ এবং এই কোণ, এই দুইজন বৃত্তস্থ, মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ। আমরা ছোটবেলায় শিখছি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণের, নাকি ভুল বললাম? বৃত্তস্থ বৃত্তস্থ কোণটা তো ছোট হয় আর কেন্দ্রস্থটা বড় হয়, তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণটা। তাহলে আমরা বলতে পারি এখানে যে বিওসিটা আছে সেটা হচ্ছে 2 ইন্টু কোণ এ, এটা বলা যায় না? বৃত্তস্থ কোণের দ্বিগুণ যেহেতু, বিওসি কে আমরা বলতে পারি 2 ইন্টু কোণ এ। তাহলে এটাকে লেখা হলো পি ডিভাইডেড বাই সাইন টুয়াইস এ। অনুরূপ ভাবে কিউ এর জন্য এ ও সি, ওর জন্য ও তো নিজে একটা কি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ এ ও সি। তাহলে ওর উপরে যে ইয়াটা আছে, কি বলে, বৃত্তস্থ কোণ আছে, সেটা হচ্ছে এ বি সি। এ বি সি মানে কোণ বি বললেই হয়, তাহলে কোণ বি এর দ্বিগুণ হবে। তাহলে এখানে লিখলাম সাইন 2b, তার থাকলো আর এর জন্য হবে সাইন 2c। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এটা আবার ভাঙায় লেখে হচ্ছে পি বাই সাইন টুয়াইস এ। এটার জন্য সূত্র হচ্ছে 2 সাইন এ কস এ, সাইন টুয়াইস এ 2 সাইন এ কস এ, 2 সাইন বি কস বি, 2 সাইন বি সাইন সি কস সি, তাই না? আচ্ছা, এখান থেকে প্রত্যেকবার যে 2 আসতেছে সেই 2 গুলো ধরো বাদ দিয়ে দিলাম, তো 2 বাদ। তাহলে শুধু লিখবো হচ্ছে সাইন এ কস এ, নাকি 2 রাখবো? 2 রাখা লাগবে নাকি, চলে যাবে এমনিতে পরে। কিউ এর জন্য সাইন বি কস বি, আর এর জন্য সাইন সি কস সি। আচ্ছা, এখান থেকে দেখো তো আমরা সাইন এ এটাকে কি লিখতে পারি? বুঝো নাই? সাইন এ বাই 2r লিখতে পারি, কিন্তু এখানে একটা ব্যাপার কি, যে আর জিনিসটা তো আমি অলরেডি ব্যবহার করেই ফেলছি, এবং এই আর ছিল আসলে আমার পরিব্যাসার্ধ। তাহলে এই আরটাকে অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করে নিতে হবে এখানে আমাদেরকে। কোশ্চেন সহ টাইপ করে ফেলাইছি। এই আরটাকে ক্যাপিটাল আর না ধরে এটাকে আমরা ধরলাম টু স্মল আর দিয়ে আমরা ধরলাম এটা পরিব্যাসার্ধ বোঝাচ্ছে। তাহলে বলবো এ বাই 2r। তাহলে পি বাই থাকলো সাইন এ এর বদলে এ বাই 2r গুণ, এবার কস
cos a আছে, হ্যাঁ, একটা ত্রিভুজের ভিতরে cos a কি নির্দেশ করতো? ওই যে আমরা একদম শুরুতে যে সূত্রটা শিখলাম, cos a যদি থাকে তাহলে a এর জন্য তার সন্নিহিত বাহু, তার মানে b স্কয়ার প্লাস c স্কয়ার, এবং তার বিপরীত বাহু a সেটা বিয়োগ হয়ে যাবে। নিচে থাকবে উপরের প্রথমে যে দুজন সন্নিহিত বাহু নিয়েছিলাম সেই সন্নিহিত বাহু নিয়ে তৈরি হওয়া আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে 2bc, এই কথাটা মানে হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওই দুইটা বাহু নিয়ে আয়তকার ক্ষেত্র তৈরি করলে যে ক্ষেত্রফল পাওয়া যায় সেগুলো 2bc। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে এমন আসলো, তাহলে পরেরটা থেকে কি আসবে? অনুরূপভাবে মুখস্থ বলে দেওয়ার চেষ্টা করা যেতে পারে যে কিউ আছে যেহেতু, তাহলে আসবে এখান থেকে b/2r। আর কিউ মানে হচ্ছে, এখন বি নিয়ে কাজ করতেছিলাম আমরা, তাহলে বি এর সন্নিহিত বাহুগুলা কি কি হবে? a স্কয়ার এবং c স্কয়ার, বিয়োগ হবে b স্কয়ার, নিচে হবে a এবং c এর গুণফল, c আর a, শেষ। অনুরূপভাবে আর নিতে পারি আমরা, আর যখন নিব তাহলে আসবে, এটা আবার ক্যাপিটাল আর লিখতেছি কেন, স্মল আর, এটা স্মল আর। আর এর জন্য নিচে আসবে c/2r, c এর সন্নিহিত বাহু হবে হচ্ছে a স্কয়ার b স্কয়ার, এবং c বাদ চলে যাবে, নিচে আবার গুণ হবে, ভাগ হয়ে যাবে 2ab দিয়ে। এখন এখান থেকে বুঝতে পারতেছি যে আর গুলা তো সব গেল, তাই না? সাধারণত শেষ হোক। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে দেখা যাচ্ছে যে 2r এবং 2r বারবার চলে আসছে। এটা রাখার দরকার আছে না খায় ফেলাবো? দরকার নেই রাখার, খায় ফেলায়ও, পরের লাইনে আমরা খেয়ে ফেলবো, এটা সারাই দেখবো, তাইলে ওটা বাদ গেল। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যেখানে যে 2bc আছে এটা তো হরে আছে, এটা উপরে গেলে কি হয়ে যাবে? মানে উপরে চলে যাবে আর কি। আর দুইগুলাও যদি কাটা চলে যায় শুধু থাকে bc, তাহলে উপরে থাকবে p ইন্টু bc প্রথমটার জন্য, আর নিচে থাকবে a ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। বুঝতে পারলাম? বোঝো নাই মনে হয়? দুইগুলারেও খাইছি, 2r গুলারেও খাইছি, বিসি যেটা নিচে ছিল এটাকে উপরে লিখছি খালি, আর নিচে যে ফ্ল্যাট লাইনটা ছিল হর হিসেবে a ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার ওইটুকু লিখলাম। তাহলে অনুরূপ ভাবে লিখতে পারি এখানে সমান কিউ এর জন্য কিউ ইন্টু আসবে কত? c ইন্টু a। এখানে তাহলে নিচে থাকবে হচ্ছে b ইন্টু a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু r ইন্টু ab। আর এখানে আসবে c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, এখানে একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে দেখি আমরা। আমি যদি এই ভগ্নাংশের লব এবং হরে 2 দিয়ে গুণ করি, কোনো পার্থক্য হবে মানের? তাহলে 2 দিয়ে গুণ না করে আমি a দিয়ে গুণ করলাম, ধরো উপরে গুণ করলাম a, নিচে গুণ করলাম a, নিচে a গুণ করলে এটা a স্কয়ার হয়ে যায় না? যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, অনুরূপভাবে এইটার ক্ষেত্রে আমি লব এবং হরকে যদি b দিয়ে গুণ করে দেই, তাহলে উপরে একটা b আসবে, নিচে একটা b ছিল ওইটার উপর একটা স্কয়ার চলে আসবে, পরে লাস্টেরটার উপরে আমরা c গুণ করে দিলে নিচে একটা c আসবে আর উপরে c আসবে। আচ্ছা, দেখো তো প্রত্যেকটার উপরে কি abc 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 দেখা যায়? তাহলে ওগুলো লেখারও তো দরকার নাই, ওটাও বাদ। তাহলে শুধুমাত্র উপরে অবশিষ্ট থাকলো p, নিচে থাকলো a স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপরে q, নিচে থাকবে b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস b স্কয়ার, আর লাস্টে থাকে r ডিভাইডেড বাই সি স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। বুঝতে পারলাম? তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল, এটা বেড়ে পারা যাবে। এই যে কিছু করি নাই আমরা, শুধুমাত্র শুরুটা আবার বলি, এই সাইন সূত্রটা মনে করে লিখছি, ত্রিভুজটারে আমরা আঁকছি, পি কিউ আর এর জন্য নরমালি কোণগুলোকে ব্যবহার করছি, বৃত্তস্থ কোণ আর হচ্ছে কেন্দ্রস্থ কোণের সম্পর্ক ব্যবহার করে এগুলাকে 2a 2b 2c লিখলাম। তারপরে সূত্র ভাঙাইলাম ত্রিকোণমিতির সূত্র ভাঙানোর পরে এরপরে সাইন এর জন্য সূত্র লিখলাম, cos এর জন্য সূত্র লিখলাম, সাইন বি এর লিখলাম, cos বি এর লিখলাম, লিখে 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 তারপরে বাকি সব কাটাকাটি। এই আর উপরে দেখো এই লাইনের আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের অলমোস্ট অনেক কিছু ছিল। যদি এ আর এটা যদি বাদও দেই, তাহলে দেখো নিচে আছে a বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার, আমাদের এখানে কিন্তু সিমিলার জিনিস চলে আসছিল, এখানে a স্কয়ার ছিল, তাহলে নিচে একটা a স্কয়ার উপরে একটা a স্কয়ার গুণ করে এই সংখ্যাটা আমরা নিয়ে আসলাম এবং এটা সলভ হয়ে গেল। ঠিক আছে, এখন মনে করো যে আমাদের বলে যে শর্ট সিলেবাস হচ্ছে পড়া লাগবে না, শর্ট সিলেবাস পড়ো, অ্যাডমিশনের জন্য শর্ট সিলেবাস আসবে। অ্যাডমিশনে যদি শর্ট সিলেবাস আসেও তাতে যে বিশেষ কোনো ফায়দা নাই সেটা দেখতে পারলা, যেখানে একটা এই ম্যাথটা করার জন্য কত কিছু আমাদের শিখানো লাগছে, কতগুলো চ্যাপ্টার কভার করে আনতে হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের 3-এর ই নাকি এটা কি গেল, সি গেল মনে হয়। এরপরে বলছে যে ও বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করছে। খুব ভালো কথা। ও বিন্দুতে একটি বৃত্ত বল ত্রয়ের ক্রিয়া রেখাকে যথাক্রমে, আচ্ছা ও বিন্দুগামী একটি বৃত্ত বল ত্রয়ের ক্রিয়া রেখাকে যথাক্রমে এবিসি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পি কিউ আর এর অনুপাত হচ্ছে বিসিসি এবি এর অনুপাতের সমান। বাইরে ভাই, ও বিন্দুগামী একটি বৃত্ত বলত্রয়কে ও বিন্দুগামী, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের ও বিন্দু। হ্যাঁ, ও বিন্দুগামী, আগে একটা বৃত্তটা এখানে, বৃত্তটা কিন্তু পুরোপুরি অ্যানোনিমাস, ওই কোথা থেকে আইছে না আইছে সেটা কোনো ব্যাখ্যা টাখ্যা কিছু লাগবে না, র্যান্ডমলি একটা বৃত্ত নিলেই হবে। তো ধরলাম এটা হচ্ছে আমাদের বৃত্তটা, এখন এই বৃত্ত ধরলাম এটা হচ্ছে আমগো বৃত্ত। এখন এই বৃত্তের জন্য এই বিন্দুটা, এটা তো মেইনলি বিন্দুটা ছিল ও বিন্দু, এলে ও বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলগুলো এবার দেখি। ধরলাম পি বলটা হচ্ছে এইদিকে বরাবর যাইতেছে, এইদিকে কোথাও,
কিউ বলটা ধরো এইদিকে কোথাও যাচ্ছে, আর যে তোমাদের আর বলটা ছিল সেটা হচ্ছে এইদিকে যাচ্ছে। হ্যাঁ, এদিকে না গেলে কিন্তু সমাবস্থায় থাকবে না। এটারও যদি তুমি এই পাশে দিয়ে দাও তাহলে কিন্তু সমাবস্থায় থাকবে না, একটাকে অবশ্যই বিপরীত পাশে পাঠাইতেই হবে। আচ্ছা, এখন বলছিল কি যে এই বলগুলা, এটা ছিল আমাদের পি, এটা ছিল আমাদের কিউ, এটা ছিল আমাদের আর, আর এটা ছিল এখানে ও বিন্দু। এখন ব্যাপারটা হচ্ছে যে এই বলত্রয় ক্রিয়া রেখাকে যথাক্রমে এবিসি বিন্দুতে ছেদ করে। তাহলে পি কোথায় ছেদ করছে? এটা হচ্ছে এ বিন্দু, এটা তার মানে বি বিন্দু, আর সি বিন্দুটা কই হবে তাহলে বুদ্ধি করে বলো তো? সি বিন্দুটার জন্য বলছে ক্রিয়া রেখা, ক্রিয়া রেখা বলে নাই যে আদি বিন্দু থেকে নিতে হবে, ক্রিয়া রেখা কিন্তু পিছনের দিকেও বর্ধিত থাকতে পারে। তাহলে ওর জন্য ক্রিয়া রেখাটা হচ্ছে পিছনের দিকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে ওর ক্রিয়া রেখা পাওয়া যাচ্ছে এইরকম। বুঝতে পারলাম? তাহলে ওর ক্রিয়া রেখা কোথায় ছেদ করলো? এখানে সি বিন্দুতে। এই বিন্দুটা হচ্ছে তাহলে ওদের ভাষ্য মতে সি বিন্দু। আচ্ছা, খুব ভালো কথা। এরপরে বলছে কি যে প্রমাণ করতে হবে পি কিউ আর নিতে হবে, পি কিউ আর এর অনুপাত গুলা সমান হবে হচ্ছে বিসিসিএ এবি। আচ্ছা আচ্ছা, বিসিসিএ এবি এটা কেমনে করতাম? পি যদি নেই তাহলে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে নিয়মটা হচ্ছে আমরা যে বুদ্ধিটা কাজে লাগাবো সেটা হচ্ছে যে কোণগুলোকে সবগুলো বৃত্তের ভিতরে প্রকাশ করবো। হ্যাঁ, বৃত্তের ভিতরে সবগুলো কোণ আছে এরকম ভাবে তৈরি করব। তাহলে প্রথমত পি এর জন্য কি লিখতে হয়? পি এর জন্য নিচে বা ভিতরে কি লিখতে হয়? এখানে পি তার মানে কোণ নিতে হবে কোনটা? সাইন এই কোণটা, তাই না? বুঝি? কিউ ও আর এই কোণটা নিতে হবে। এই কোণটাকে আমরা অন্য আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যদি বৃত্তের ভিতরে কোনো একটা কোণ দিয়ে রিপ্রেজেন্ট করা লাগে তাহলে বলতে পারি না এটা আমরা যে 180 থেকে যদি আমরা এইটুকু অংশ বাদ দিয়ে দেই, 180 থেকে এইটুকু অংশ বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? সেটা এই কোণটা পাওয়া যাবে। মানে বুঝাইতে চাচ্ছি যে সাইন পাই মাইনাস এটা কি বলবো, বিওসি। দেখো তো সাইন পাই মাইনাস বিওসি ব্যাপারটা মিলছে নাকি? বিওসি মানে ছিল এই যে এই কোণটা, এটা হচ্ছে পাই থেকে বিয়োগ করে দিতে হবে। পাই থেকে এটা টোটাল পাই, এখান থেকে এই কোণটা বাদ, তাহলে অবশিষ্ট থাকলো হচ্ছে এই কোণটা যেটা ছিল আমাদের আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ। বুঝতে পারলাম? অনুরূপভাবে কিউ এর জন্য আমরা লিখতে পারি অন্য দুজনের মধ্যবর্তী কোণ। তাহলে এই দুইটা, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণের জন্য কি নিতে হবে? এই টোটালটা, এই টোটাল অ্যাঙ্গেল থেকে যে এই অংশটুকু বাদ দিয়ে দিব, তাহলে এ ও সি বাদ দিয়ে দিতে হবে পাই থেকে। তাহলে এখানে লিখতে পারবো সাইন পাই মাইনাস এ ও সি। ওকে, তাহলে কিউ এর জন্য তাহলে কি থাকলো? সরি, আর এর জন্য অন্য দুজনের মধ্যবর্তী কোণ তো দেওয়া আছে, স্পষ্ট দেখা যাইতেছে এটা এ ও বি। বোঝা যায়? এটা হবে সাইন এ ও বি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা নিলাম হচ্ছে এই ছোট কোণটা, এই ছোট কোণটা, আর হইতেছে এই বড় কোণটারে। এইগুলারে এখন বিসি সি এ এ বি কই? এটা হচ্ছে এ বি। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে এই লাইনটা একটু সিম্পলিফাই করে লিখি। সাইন, এটাকে লেখা যায় সাইন বিওসি, এটাকে লেখা যায় কিউ, আর সাইন এ ও সি, তারপরে লেখা যায় আর, নিচে হচ্ছে সাইন এ ও বি আছে। এই এ ও বিটা এমনি থাকুক, সমস্যা নেই। এ ও বি, এ ও বি। আচ্ছা, হ্যাঁ। হুম, আমরা এইখানে যেহেতু আমাদেরকে ইয়া নিতে হবে, ও বি ও সি ও এ সবাইকে নিতে হবে। এখানে দেখো তো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করতে পারি কিনা। এই যে এসি আর এবি কে যদি আমি বিসি কে যদি জোড়া লাগাই দিই, কারণ আমাদের এই বাহুগুলোকে তো আলটিমেটলি লাগবে, বিসি এসি এবি, তো আবার এবি কেও লাগবে, তাহলে এবি কেও যোগ করে দিই। হুম, এবারে বিওসি কোন ছিল আমাদের? বিওসি, এটা কি বানাবো এখন আমি? এটা হচ্ছে বিওসি। আচ্ছা বলো তো, বিওসি কোনটার কোন চাপের উপর অবস্থিত? এই বিসি চাপের উপর অবস্থিত না? দেখা যায় বিসি চাপের উপর অবস্থিত ছিল আমাদের কোন? বিওসি। বুদ্ধি করে বলো তো, বিসি চাপের উপর দণ্ডায়মান আরো একটা কোণ আছে, সেটা কোনটা? আরো একটা বৃত্তস্থ কোণ আছে বিসি চাপের উপর দণ্ডায়মান, তাও না? কিরে, তাও নাই? বিসি চাপের উপর দণ্ডায়মান একটা কোণ হচ্ছে বি থেকে এবং সি থেকে তৈরি হওয়া রেখাগুলোর দিকে তাকাবে, একটা গেছে বি ও এর দিকে, একটা গেছে সি ও এর দিকে। এই যে একটা বৃত্তস্থ কোণ তৈরি করলো। এবার দেখো অন্য কোথাও পাও নাকি দেখতে? পাইছো? AOB হুম হুম, BSc ভাইয়া বিএসি এটা করতে এতক্ষণ BSc লাগে বেটা। বিএসি এই চাপের উপর দণ্ডায়মান, এটা ছিল আমাদের বিওসি। একই চাপের উপর দণ্ডায়মান এখানে দেখা যাচ্ছে একটা কোণ বিএসি। হ্যাঁ, বিএসি এটাও বিসি চাপের উপর দণ্ডায়মান এবং বৃত্তস্থ কোণ।
আমাদের ছোটবেলায় শিখছিলাম আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়, মনে আছে না? খাই ফেলছো? মনে না থাকাই স্বাভাবিক। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয়, তাহলে এই কোণ দুইটা পরস্পর সমান। অনুরূপ ভাবে বলতো কোণ এ ও সি, এটার পরিবর্তে আমি কি লিখতে চাই? কোণ এ ও সি একটা বৃত্তস্থ কোণ, তাই না? যেটা এসি চাপের উপর দণ্ডায়মান, তাহলে এসি চাপের উপর দণ্ডায়মান অন্য আরেকটা বৃত্তস্থ কোণ কত? কোনটা? এবিসি। এবিসি। এই এসি চাপের উপরে দণ্ডায়মান একটা ছিল এওসি, এখন ওই একই এসি চাপের উপর দণ্ডায়মান আর একটা কোণ আমরা দেখতে পাচ্ছি এবিসি, এবং বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে একই চাপের উপর দণ্ডায়মান হলে। কিভাবে বের করতে হয়? দেখতে হয় যে এই রেখা থেকে কি কি বা এই বিন্দুগুলো থেকে কি কি রেখা বের হচ্ছে, সেই রেখাগুলো কোনো জায়গায় অন্য কোথাও যে ওই দুইটা রেখা কোনো একটা বিন্দুতে, বৃত্তস্থ কোনো একটা বিন্দুতে বা পরিধির উপর কোনো বিন্দুতে ছেদ করলো কিনা। ও তে ছেদ করছে, এখানে বি তে ছেদ করছে, তো তখন বোঝা গেল যেটা হবে এবিসি। আচ্ছা, তাহলে লিখে ফেলাম এখানে আমরা কোণ এবিসি। এবিসি, ওকে, ইকুয়ালস। এবার আছে আর। আর এর জন্য এইখানে একটা কোণ আছে, দেখো তো, এটা হচ্ছে কি জানি, এ ও বি। এ ও বি, এই বড় কোণটা। এখন একটা জিনিস মনে আছে নাকি না খায় ফেলছো, যে বৃত্তস্থ চতুর্ভুজ একটা চতুর্ভুজের ভিতরে যদি একটা একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে, সেটাকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। একটা প্রমাণ ছিল ছোটবেলায়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর হচ্ছে পরস্পর সম্পূরক, মানে হচ্ছে যে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, মনে আছে? বা দুই সমকোণ হয়, এরকম কিছু করছি 9-10 ছিল, আমি বই বাই করে দেখাইতে পারো না। এটা হচ্ছে আমাদের ছিল যে বৃত্তস্থ চতুর্ভুজ যদি থাকে, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের কাছে ও এ সি বি, এই যে এই চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের বিপরীত কোণ, তার মানে এখানে আমরা নিতে পারি হচ্ছে কোণ ও এবং সি, এরা দুজন পরস্পর বিপরীত কোণ। এই কোণটা এবং এই কোণটা, এরা দুজন পরস্পর বিপরীত। আবার এই বি কোণ এবং কোণ এ, এরা দুজন পরস্পর বিপরীত। নিয়ম হচ্ছে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি, বা হচ্ছে কি বলে এটা, সম্পূরক কোণ, তাই না? 180 ডিগ্রি দুজনের সমষ্টি হলে তাদেরকে সম্পূরক কোণ বলে। তাহলে বুদ্ধি করে বলো তো, এই কোণ এবং এই কোণ এদের সমষ্টি হচ্ছে কি জানি 180। তাহলে কোণ বি ও এ বা এ ও বি, এটাকে আমরা লিখতে পারি আই মাইনাস কোণ এইটা, কোণ বিসিএ বা এসিবি। দেখো তো, সাইন পাই মাইনাস বা 180 বিয়োগ এসিবি। 180 থেকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দিই, তাহলে অবশ্যই কি এই কোণটা পেয়ে যাবো। তার কারণ কি, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি ছিলই, বুঝতে পারলাম? আচ্ছা, সাইন পাই মাইনাস সামথিং থাকা আর সাইন, মানে সাইন পাই মাইনাস থিটা এবং সাইন থিটা, দুইটা যে একই কথা, এটা তো জানি, একটু আগে এখান থেকেই তো করছি। পাই মাইনাস থিটা থাকলে শুধু থিটা লিখে দিলেই হয়, তাহলে এখানে পাই মাইনাস থিটা আছে, তাহলে শুধু এসিবি নিলেও আমাদের চলতো। তাহলে আমরা শুধুমাত্র এসিবি কে রাখলাম, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো তো, এখানে বিএসি, এবিসি, এসিবি, এরা তিনটা একই ত্রিভুজের অংশ না? এই তিনটা কোণ একই ত্রিভুজের অংশ। সেই ত্রিভুজটা কোনটা? ত্রিভুজের নাম কি? এবিসি। এবিসি ত্রিভুজ। এই যে আমাদের এখানে কালো করে যে ত্রিভুজটা আঁকা হয়েছিল, সেই এবিসি ত্রিভুজ। আচ্ছা, এবিসি ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী আমরা জানতাম যে সাইন থিটা যদি আমরা রিপ্লেস করি, যেমন এখানে করছিলাম, এই যে সাইন এ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ বাই 2r, এরকম, তাই না? তাহলে কোন একটা কোণ যদি আমাদের থাকে বিএসি, তার মানে হচ্ছে তার বিপরীত কোণ, তার বিপরীত বাহু, কোণ এ যখন ছিল সাইন এ, তার মানে ছিল তার বিপরীত বাহু ডিভাইডেড বাই 2r। তাহলে এখানেও আমরা নিতে পারি বিএসি এর জন্য তার বিপরীত বাহু ডিভাইডেড বাই এই ত্রিভুজের পরিবৃত্তের, এই ত্রিভুজের পরিব্যাসার্ধ, এই ত্রিভুজের পরিব্যাসার্ধ। তো পরিব্যাসার্ধ কতটা আমাদের লাগবে না, কারণ এমনিতে এটা কাটাকাটি চলে যাবে। তাহলে পি, এখন সাইন বিএসি, বিএসি এর বিপরীত বাহু কত? এবিসি ত্রিভুজের ভিতরে সাইন বিএসি, বিএসি এর বিপরীত বাহু, বিসি। বিএসি এর বিপরীত বাহু, বিএসি মানে হচ্ছে এই কোণ, ওর বিপরীত কোণটা হচ্ছে বিসি, দেখা যাচ্ছে। তাহলে নিচে বসবে আমাদের বিসি ডিভাইডেড বাই 2r, ঠিক আছে? অনুরূপভাবে কিউ, কিউ এর বিপরীতে কে আছে? কিউ তো না, এবিসি এর বিপরীতে কে আছে? যেহেতু এবিসি নিতে হবে আমাদের, এবিসি এর বিপরীত বাহু এবিসি, মানে এইটা, এটার বিপরীত বাহু কে? এটা এসি, তাই না? তাহলে এখানে লিখলাম আমরা এসি ডিভাইডেড বাই 2r। তারপরে আছে এখানে আর, আর এর জন্য বা সাইন এসিবি এর জন্য সাইন এসিবি নিচ্ছি। তাহলে সাইন এসিবি কই আছে? এই কোণটা, এই কোণের বিপরীত বাহু কে আছে? এবি, তাহলে এবি নিব, এবি ডিভাইডেড বাই 2r, এবি ডিভাইডেড বাই 2r। তো 2r গুলা কাটাকাটি যদি চলে যায়, তাহলে আমাদের থাকে পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই এসি ইকুয়ালস টু আর বাই এবি। এই জিনিসটাকে যদি তুমি রেশিও হিসেবে লিখতে চাও, তাহলে লেখা যায় লবগুলোর অনুপাত, বা লবগুলোকে এভাবে রেশিওর মধ্যে রেখে হরগুলোকে এভাবে রেশিওর মধ্যে লেখা যায় বিসি, এসি এবং এবি। বুঝতে পারলাম? তাহলে বলো, এটা কি 9-10 এর অঙ্ক কত ভালো করে পড়া লাগে? 9-10 ভালো করে পড়ে এসো আবার, হ্যাঁ? যদি মনে না থাকে এই ছোট ছোট অনুসিদ্ধান্ত গুলো একবার রিভাইজ দিয়ে আসবা, কাজে দিবে। দেখছি আমার কিন্তু ক্যালকুলেশন কিছু না, খালি রিপ্লেস করতে হয়েছে আমাদের চিত্র দেখে দেখে এবং ছোটবেলার সূত্রগুলোকে কাজে লাগায়। মনে থাকবে, পারবো। মনে না থাকলেও সমস্যা নেই, মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, হয়ে গেল। তারপরের পৃষ্ঠা যায় না কেন? আচ্ছা, এরপরে পৃষ্ঠা নাই তো। আচ্ছা, এর পরের পৃষ্ঠা এখানে আর নাই, পরের টুকু হচ্ছে এই পিডিএফ এর ভিতরে আছে।
4 এ থেকে শুরু। এই রে ভাই, চেহারা দেখে তো আমারই ভালো লাগতেছে না। বলছে এসিবি রশির প্রান্তে কি লিখছে, প্রান্তে একই অনুভূমিক রেখার এবি বিন্দুতে আবদ্ধ আছে। রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা। এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো হইতেছে এগুলা। ক্ষেত্রফল এটা দ্বারা সূচিত হলে দেখাও যে সি এ অংশের টান হতেছে এরকম। আচ্ছা, যথেষ্ট ক্রিটিক্যাল প্রশ্ন। আমরা দেখি চেহারাটা আগে দেখি, মানে চিত্রটা কিরকম। চিত্রটা হচ্ছে এবি দুই বিন্দুতে বাধা আছে, আবদ্ধ দুইটা বিন্দু। আর হচ্ছে সি বিন্দুতে সে হচ্ছে কি করতেছে, ঝুলতেছে কিছু একটা। ধরলাম এখানে হচ্ছে সি বিন্দুটা অবস্থিত। তাহলে এদেরকে এখন কানেক্ট করে দেই এইদিকে, এবং এটা কানেক্ট হইলো এটার সাথে। ওকে, এখন আমাদের তো যে কোণের সাহায্য লাগে, তাই না? যে কোনো একটা দিকে কোণ ধরে নিতে হয়। ধরার জন্য অনুভূমিক বরাবর এদিকে একটা কোণ নিলাম, আর তার ডাব্লিউ কাজ করতেছে এই দিক বরাবর। আর আরেকটা জিনিস কি বলছে, যে দেখাও যে সি বিন্দুতে ডাব্লিউ ওজনে বলছে গিট দিয়ে বাধা আছে। আচ্ছা, এবিসি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য। আচ্ছা বলো তো, এখানে যদি গিট দিয়ে বাধা না থাকতো, যদি ধরো আংটার সাথে ঝুলাই দিছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান হইতো না? কারণ হচ্ছে ও সাম্যাবস্থা তৈরি করার জন্য, দুই পাশে সাম্যাবস্থা, দুই বলের জন্য সাম্যাবস্থা তৈরি করতে এমনিতেও সাম্যাবস্থা তৈরি করা যায়, কিন্তু যদি এখানে তুমি রিং দিয়ে আটকায় দিতা, রিং দিয়ে দিতা, তাহলে কিন্তু সে দড়ির ভিতরে ঘোরাঘুরি করতে পারতো, তাই না? তখন সে কিন্তু এই বাহু এবং এই বাহু তখন সমান পাইতাম। যেহেতু গিট দিয়ে বাধা আছে, তাহলে এই বিন্দুতে সে ফিক্সড, এবং এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান না হওয়ার সম্ভাবনাটাই বেশি। বলছে এবিসি ত্রিভুজের, এখন আমাদের বিন্দুগুলা কি ছিল, এটা ছিল আমাদের এ, এখানে ছিল আমাদের বি, এবং এইখানে ছিল সি বিন্দু। এই এবিসি ত্রিভুজের বলছে এবিসি, তাহলে এগুলাকে এবার আমরা রেখাগুলাকে বসাই। এটা হবে সি, এটা হবে এ, এবং এটা হবে বি বাহু। এরপরে আবার বলছে কি, যে ক্ষেত্রফল এটা দ্বারা সূচিত হলে দেখাতে হবে সি এ অংশের টান, তার মানে এই বাহু বরাবর যে টান সেটা বের করে দেখাতে হবে। ধরলাম এই বাহু বরাবর যে টান আছে, সেই টানের নাম হচ্ছে T1, ঠিক আছে? এটাকে বললাম T1। আর এই বাহু বরাবর যে টান আছে, সেই টানটাকে আমি বলতেছি T2। T1 এবং T2। আর নিচের দিকে কে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে W, ঠিক আছে? এখানে অন্য আরেকটা বিন্দু, ধরো ই আরেকটা বিন্দু নিলাম, আমাদের এই রেখাটাকে টানতে হবে আর কি, সেজন্য। আচ্ছা, এখন এইখানে আমরা লামির উপপাদ্য চাইলে ব্যবহার করতে পারি। লামির উপপাদ্য ব্যবহার করার জন্য যে কোনো একটা কোণ জানা থাকা লাগবে আমাদের এর মধ্যে থেকে। হ্যাঁ, আমরা এইখানে একটা কোণ ধরে নিচ্ছি। এইখানে কোণটাকে দেখো তো, এই কোণ এবং এই কোণ যেহেতু সমান, তাহলে এটাকে কি কোণ বি বলা যায়? যেহেতু এরা কি পরস্পর সমান্তরাল, আর এটা হচ্ছে বিসি হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ একান্তর, একান্তর কোণগুলো পরস্পর সমান, সেই হিসেবে এই কোণটাকে আমি বি নাম দিলাম। আচ্ছা, তাহলে বুদ্ধি করে এবার আমরা বসাই যে T1 এর জন্য অন্য দুইজনের মধ্যবর্তী T2 এবং W এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বসাইতে হবে। তাহলে কত নিতে হবে? সাইন, বোঝা নাই? T1 নিলাম, তাহলে T2 এবং W এর মধ্যবর্তী কোণ, এই টোটাল কোণটাকে নিতে হবে। তাহলে এই কোণটা কত আছে? 90, এবং এখানে কোণ তৈরি করে রাখছে বি, তাহলে 90 প্লাস বি বলা যায়। এটাকে লিখলাম 90 প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে T2 এর জন্য অন্য দুইজনের মধ্যবর্তী কোণ। তাহলে এটা ছিল আমাদের T2। এমনিতে T2 নিয়ে কাজ নাই, তার কারণ কেন? কারণ সি এ অংশের টান জিজ্ঞেস করা হয়েছে, এইটার টান আমরা পেয়ে গেছি অলরেডি T1। T2 নিয়ে কাজ নাই, তাই এটাকে আহামরি কিছু দিয়ে প্রকাশ করা লাগবে না। এই কোণটা লিখে দিলেই হবে এ সি ই, এই কোণটা হবে, তাই না? এ সি ই। তাহলে লিখে দিলাম সাইন এ সি ই। আর তারপরে থেকে হচ্ছে ডাব্লিউ কে আমরা লিখতে পারি হচ্ছে, ডাব্লিউ তো ডিরেক্ট কি, এই মধ্যবর্তী কোণটা হবে ডাব্লিউ এর জন্য, কারণ T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ, এবং এই কোণটা আসলে কত? এই ত্রিভুজেরই একটা কোণ, সেই কোণের নাম হচ্ছে সি। তাহলে এটাকে লিখলাম আমরা সাইন সি। এখন কথা হচ্ছে যে আমাদের এই T2 অংশটা নিয়ে কোনো কাজ নাই, তাহলে প্রথম এবং তৃতীয় অনুপাত হতে আমরা বলতে পারি যে T1 ইকুয়ালস ডিভাইডেড বাই cos b, যেহেতু sin 90 প্লাস b আছে, এটা cos b হয়ে যাবে, ইকুয়ালস হবে W বাই sin c। অথবা T1 সমান আমরা লিখতে পারি cos b ডিভাইডেড বাই sin c ইনটু W। বলো ঠিক কিনা? এখন cos b কে আমরা একটা সূত্র দিয়ে শিখছি। cos b থাকলে ত্রিভুজের জন্য সূত্রটা কি হয়? b এর দুইটা সন্নিহিত বাহু, b এর সন্নিহিত বাহু তাহলে কি হবে? a এবং c, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস নিতে হবে কাকে? b, মানে ও তার বিপরীত বাহু, ওই কোণ b এর বিপরীত বাহু, দ্যাট ইজ b, এবং নিচে বসবে হচ্ছে 2ac। ঠিক আছে, এটা হলো cos b। এবং sin c, এটাকে আমরা জানি কি শিখছি? sin c কে আচ্ছা, সাইন সি দিয়ে হচ্ছে আমরা ওই যে শিখলাম যে সি ডিভাইডেড বাই সি বাহু ডিভাইডেড বাই 2r। হ্যাঁ, এইটা ছাড়াও আরো একটা সূত্র আছে, সেটার জন্য আমাদের অবশ্যই ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। ত্রিকোণমিতির সাহায্য যদি আমরা নিই, ত্রিকোণমিতি না, এমনি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র ব্যবহার করা যেতে পারে কিনা দেখো তো। ত্রিভুজের ক্ষেত্রফলকে ডেল দিয়ে যদি আমরা প্রকাশ করি, এটাকে বলা যায় না হাফ এ বি সাইন সি, এরকম সূত্র দেখছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। এ বি মানে যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, এ বি এর মধ্যবর্তী কোণ কত? এই কোণ সি তো হবে, তাই না? তাহলে এ বি সাইন সি, এই সাইন সি কে তাহলে এখানে রিপ্লেস করে দিব। তাহলে কি লিখতে পারবো আমরা? ক্ষেত্রফল
ইন্টু 2 মানে 2 ইন্টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি। তাহলে 2 ইন্টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি, এবং এই পুরোটুকুর সাথে গুণ হয়ে রয়েছে কে? ডাব্লিউ, তাই না? ডাব্লিউটা কই লিখবো? ডাব্লিউটা তো লবেই থাকবে, তো লবে লিখে রাখলাম ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, এ আর এ মনে হয় কাটাকাটি চলে যায় নাকি? নাকি যায় না? নাকি যায়? হ্যাঁ, এ এবং এ কাটাকাটি চলে যাবে, নিচে থাকবে হচ্ছে 4 আসবে একটা, সি থেকে যাবে যেখানে, এই সিটা থেকে যাবে, বি কই গেল? আচ্ছা, বি উপরে যাবে, বি যাবে উপরে, সি আসবে নিচে, এই যে এই বিটা এটা উপরে চলে যাবে আর কি, সেটা বলতেছি। আর সি এটা যেহেতু এমনিতেই লবের ডিনোমিনেটরে আছে, তাহলে ওটা নিচেই থাকবে, তাহলে এই যে সি আর এই যে এখানকার 2 আর এই 2 মিলে 4 তৈরি করবে। আর বাকি থাকে কে? বাকি থাকে ব্র্যাকেটের ভিতরের অংশ, তার মানে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আরেকটা কে আছে? ডাব্লিউ আছে আরেকটা আছে ডাব্লিউ। ডাব্লিউটাকে ধরলাম আমরা লাল কালি দিয়ে, এখানে সামনে বসাই দিলাম ডাব্লিউ। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমাদের ক্ষেত্রফলটা নিচেই থেকে গেল। দেখো তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পাইছি না? জি। বুঝতে পারলাম তাইলে? ইয়া করছি, যেহেতু ক্ষেত্রফলের কথা বলছিল সেই কারণে সাইন সি এর জন্য আমরা ক্ষেত্রফল থেকে সাইন সিটা ব্যবহার করছি, এবং কস বি এর জন্য নরমাল সূত্র তো আমরা ইয়া ত্রিভুজের জন্য করেই রাখছি, বেশ কয়েকবার করা হয়েছে আগে, ওইটাই বসাই দিছি। তাহলে একবার লামের উপপাদ্য ব্যবহার করলাম, তারপরে হচ্ছে আমরা কসের সূত্র ব্যবহার করলাম, সাইন সি দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করলাম, তারপর কাটাকাটি কইরা অ্যান্সার পেয়ে গেলাম। বুঝতে পারছি স্টেপগুলা? মুখস্থ থাকবে? জি। ভেরি গুড। 5 সিতে বলছে 5 কেজি ওজনের, সরি 4 সি, 5 কেজি ওজনের একটি বস্তু 12 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার দুইটি রশির সাহায্যে একটি অনুভূমিক রেখার 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে বাঁধা আছে, রশিতে টানের পরিমাণ এত পানি পুরা। আচ্ছা, এটার জন্য এ আর বি বিন্দুতে হচ্ছে তারা একটা টান টান রশির মধ্যে আবার বাঁধা আছে নাকি জানি বলছিল, অনুভূমিক রেখার দুই ব্যবধানে বাঁধা আছে। তাহলে অনুভূমিক রেখাটা আমরা ধরে নিলাম হচ্ছে এইখানে, এটা হচ্ছে বি, আর এটাকে ধরলাম আমরা এ বিন্দু। এই অনুভূমিক রেখা থেকে হচ্ছে ঝুলানো আছে, তাহলে এইদিকে একটা রশি কাজ করে, এদিকে একটা রশি কাজ করে। সেই রশি দুইটা দৈর্ঘ্য যথাক্রমে একটা বলছে 12, একটা বলছে 16, তাই না? তাহলে 12 আর 16 ধরলাম, এইখানে একটা বিন্দু আছে এই জায়গায়, তাহলে এই বিন্দু থেকে একটা এইদিকে ধরলাম, এটা হচ্ছে 16 এবং এইদিকে তৈরি করতেছে 12। ক্লিয়ার? আচ্ছা, এবং এই দুইটাতে হচ্ছে টানের মাপ বের করে দিতে বলছে আমাদের, তাহলে এই দিক বরাবর এইটাকে ধরলাম আমরা T1, এবং এখানে আছে 12 সেন্টিমিটার, এই দিক বরাবর আছে আমাদের T2, এটা হচ্ছে এখানে 16 সেন্টিমিটার। ভালো কথা। ওকে, খাড়া নিচের দিকে হচ্ছে ওর ওজন কাজ করতেছে, যে বস্তুটা ঝুলাই দিছে তার ওজন খাড়া নিচের দিকে কাজ করে, এখানে ধরলাম ওজনটা আছে, এই ওজনটা কাজ করতেছে খাড়া নিচের দিকে, এখানে কাজ করতেছে ডাব্লিউ। ডাব্লিউ বেটা তুই নিচে থাক। আচ্ছা, এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, বিন্দুটা হচ্ছে ই, এইখানে এটা তো সি বিন্দু। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা কোণ, আমার কোণের সাহায্য নিতে হবে, তাহলে এই বরাবর হচ্ছে আমরা ডটেড লাইন দিয়ে একটা কোণ রাখতেছি। এই কোণটাকে আমরা বলতে পারি কোণ বি, যেমন একটু আগে ব্যবহার করছি। অনুরূপভাবে এই কোণটাকে বলতে পারি আমরা কোণ এ, যেহেতু এগুলা একান্তর কোণ। এই যে এইটা আর এটা একান্তর কোণ, এইটা আর এটা একান্তর কোণ। এখন বলছে যে 20 সেন্টিমিটার এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে, এখন এটা আবার 20 সেন্টিমিটারে আছে, এটা হচ্ছে 20। এখন আমাদেরকে বের করে দেখাতে হবে রশিতে টানের পরিমাপ কত। কি করবো তাইলে? ইয়া ব্যবহার করি, লামির উপপাদ্য ব্যবহার করি, তাহলে ইজি হবে আর কি। আমার এমনিতে ওই যে ইয়া দিয়ে ভাঙলেও হবে, এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এর সামেশন যদি বের করতে চাও করতে পারো, তো দরকার নেই আপাতত, অত বুদ্ধি নাই এখন আমাদের, দরকার নেই। যদি বেশি কমপ্লিকেটেড করতে চাও বা হচ্ছে নিজে যদি ওইটাতে কমফোর্টেবল ফিল করো, তাহলে ওইটা করো। আপাতত সহজভাবে করার জন্য আমরা লামির উপপাদ্য ব্যবহার করতেছি। যদি আমরা T1 নেই, তাহলে T1 এর জন্য অন্য দুইটার মধ্যবর্তী কোণ কি হবে তাইলে? সাইন 90 প্লাস বি। ঠিক আছে, T2 এর জন্য কি লিখবো? এই গিরি কষ্ট কেন? T2 হইতেছে এইটা, তাহলে কোণ তৈরি হবে কোনটা? এইটা, তাহলে 90 প্লাস এ, সাইন 90 প্লাস এ। আর ডাব্লিউ এর জন্য কি আসবে? ডাব্লিউ এর জন্য আসবে কোনটা? এটা হচ্ছে ডাব্লিউ, তাহলে এর মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা কত? সি। এই যে সি আছে এই বিন্দুতে, তাহলে এটাকে আমরা সি হিসেবে বলতে পারি। হ্যাঁ, এখন দেখো এটাকে সি হিসেবে বলার আগে এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যদি তুমি ইয়া করো আর কি, বাহুগুলাকে একটু পাশাপাশি লিখি আমরা, 12 আছে, 16 আছে, 20 আছে। দেখো তো এগুলারে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়ে যায়? 3, 4, 5। তার মানে কি এরা একটা কি সমকোণী ত্রিভুজ না? বুঝি? জি। সমকোণী ত্রিভুজ তৈরি করছে। যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কোণ সি এর মাপ কত? 90 ডিগ্রি অবশ্যই। তাহলে কোণ সি যদি 90 ডিগ্রি হয়, তাহলে থাকা না থাকা সমান কথা, কারণ এর মান 1। তাহলে শুধুমাত্র এখানে ডাব্লিউ হিসেবে রেখে দিলে চলবে। আর ডাব্লিউটাও কত? এটা তো এমনিতে ডাব্লিউ, তাই না? ডাব্লিউটা আবার কত দেওয়া আছে? 5। তাহলে এখানে শুধুমাত্র 5 রেখে দিলাম, শেষ। আচ্ছা, এখন T1 এর মান বের করতে হবে। T1 সমান আমরা লিখতে পারি, দেখো তো, 5 ইন্টু কস বি লেখা যায়? জি। কস বি, দেখো তো ত্রিভুজের ভিতরে কস বি মানে কি? এটা হচ্ছে কি অতিভুজ, তাই না? সরি, এটা হচ্ছে কি বলে এটারে? সমকোণ। এইটার জন্য কসের ভ্যালু, তাহলে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কোনটা? ত্রিভুজের এবি, আর সন্নিহিত বাহুটারে কোনটা হবে ওর জন্য? বিসি। বিসি এবং এবি এর অনুপাত, দ্যাট ইজ
16 ডিভাইডেড বাই 20, 5 ইন্টু 16 ডিভাইডেড বাই 20 কত আসলো? তাহলে কত দিয়ে ভাগ হবে? 60 থাকে হুদা নাকি? তাহলে 4 কিলো ওয়েট, হ্যাঁ এটাকে কেজি ওয়েট এভাবে লেখে, 4 কেজি ওয়েট এভাবে লিখবো, অথবা কেজি ওজন এভাবে লিখবো। T2 এর জন্য লেখা যেতে পারে এটাকে 5 ইন্টু সাইন এ, সরি কস এ, 5 ইন্টু কস এ। কস এ এর জন্য আমরা নিব হচ্ছে এই বিন্দুর জন্য, এই রেখার জন্য, তাহলে হচ্ছে ওর জন্য কি সন্নিহিত বাহু এসি এবং অতিভুজ হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি দ্যাট ইজ 12/20। তাহলে 5 ইন্টু 12/20, আবারও সাইড দিয়ে কাটা, আর এনে থাকে 3, তাহলে 3 কেজি ওয়েট। কথা কি বুঝছি না বুঝি নাই? তাহলে রশিতে টান হবে 3 কিলোওয়েটস এবং 5 কিলোওয়েটস। পারা যাবে? জি ভাইয়া। এমসিকিউ তে আসলে এগুলো হচ্ছে ত্রিভুজের এখানে কি তৈরি করছে, সাম্যাবস্থা তৈরি করছে না? তো এমনিতে দেখো যে অতিভুজ বরাবর যেটা কাজ করতেছে, অতিভুজ বরাবর কাজ করতেছে কি এবি, তাই না? তাহলে এবিটা আসলে কি 5 যদি হয়, আর তাহলে এগুলো অবশ্যই কত হবে? যে 20 রে 4 দিয়ে ভাগ করলেই 5 পাওয়া যায়, তাহলে এটারে 4 দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাবো? আমি এই T2 পেয়ে যাবো, তাই না? ও না, আচ্ছা এটা বিপরীত ভাবে কাজ করে, বাদা 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 বৈশিষ্ট্য দেওয়া লাগবে না। ঠিক আছে, এমনি করে এমনি করো। আচ্ছা এটা কি দেখা যায়? বলছে 6 ফুট এবং 8 ফুট দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দুইটা রশি লইছে, তার হচ্ছে 20 পাউন্ড ওজনের একটা বস্তুকে ঝুলা দেওয়া হয়েছে। রশি দুইটির প্রান্ত 10 ফুট দৈর্ঘ্যের একটি দণ্ডের দুই প্রান্তে বাঁধা আছে, হ্যাঁ। দণ্ডটি এরূপ ভাবে অবস্থাপন করা হলো, বস্তুটি এর মধ্যবন্ধু ঠিক হয়েছে, দণ্ডটিকে এরূপ স্থাপন করা হলো যেন বস্তুটি এর মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচে থাকে। রশিতে টান বের করতে বলছে, 10 ব্যবহার করছে, 10 ফুট হচ্ছে দুইটার পার্থক্য, এখানে আছে হচ্ছে 6 এবং 8। আবারও দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি প্রত্যেকটারে, তাহলে হয়ে যায় 3 4 5, তার মানে এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, বুঝতেছি? সমকোণী ত্রিভুজ একবারে তৈরি হবে। এখন বলছে কি যে স্বাভাবিকভাবে এটা এরকম, আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই এগুলো কি অসমান হবে, তাহলে এই বাহু আর এই বাহু কি অসমান। এই দুইটা অসমান বাহুর জন্য ধরলাম এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, আর এখানে কাজ করতেছে কত? 10। এই আবার পিঁপড়া আসছে, এই সমস্যাটা কি বুঝি না। হ্যাঁ, তাহলে এইখানে এরকম আছে, কিন্তু ওরা বলছে যে দণ্ডটি এরূপভাবে স্থাপন করা হলো যেন বস্তুটির মধ্যবিন্দু, বস্তুটি এর মধ্যবিন্দু, সরি, যেন বস্তুটি এর মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে খাড়া নিচে অবস্থান করবে এর মধ্যবিন্দু, কিন্তু এর মধ্যবিন্দু তো এই জায়গায় নাই, মধ্যবিন্দু একটু এইখানে আছে না? বুঝতেছি ব্যাপারটা? মধ্যবিন্দুটা আসলে এইখানে আছে, তাহলে অবজেক্টটাকে এইখানে থাকার কথা, কিন্তু অবজেক্টটা আছে এই জায়গায়। এখন দ্বন্দ্বটাকে যদি এমন ভাবে আমি স্থাপন করতে চাই যাতে এটা ঠিক এই দিক বরাবর থাকে, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? দ্বন্দ্বটাকে বাঁকা করে দিতে হবে, বুঝছি? দ্বন্দ্বটাকে ব্যাখ্যা করি ফেলাই। দ্বন্দ্বটাকে যদি ব্যাখ্যা করা লাগে, এই তো ব্যাখ্যা করা যায় নাকি এই টুল দিয়ে? আহ, ব্যাখ্যা হয়েছে এইদিকে তো না মনে হয়, তাহলে এইদিকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, এখন দেখো এটা কিন্তু অলমোস্ট নিচে কাজ করতেছে, এই যে মধ্যবিন্দু এর খাড়া নিচে থেকে। এবার বুঝতে পারছি কিভাবে ব্যাখ্যা করতে বলছিল, ঘটনাটা বুঝছি, ওদের চাহিদাটা কি ছিল। জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, এটা চিত্র এরকম, এইভাবে হচ্ছে ব্যাখ্যা করব, কিন্তু একটু ডিফাইন মানে ওই অ্যান্সার শিটে যেভাবে আছে আমি ওভাবে যদি চিত্রটাকে আঁকি, তাহলে প্রথমত এইভাবে ব্যাখ্যা করে নিলাম। কারণ আঁকবো কিভাবে, আমরা তো ব্যাখ্যা করবো খাতার মধ্যে, তো তুমি ব্যাখ্যা করতে পারবো না, তাই না? তারপরে এটার মধ্যবিন্দু নিব, এখানে মধ্যবিন্দু এর খাড়া নিচের দিকে আগেই লাইন টেনে নিব, হ্যাঁ। তারপর তোমার যেখানে মন চায় সেখানে তুমি একটা সমকোণী ত্রিভুজ বানায় ফেলো, এখান থেকে এবার দাগটা নাও, এইদিকে একটা নাও আর এইদিকে একটা নাও, হয়ে গেল। বুঝছি? সমকোণী ত্রিভুজও দেখো এখানে তৈরি করে ফেলছি, এবং এটাও খাড়া নিচের দিকে কাজ করতেছে সুন্দরভাবে। তাহলে এখন তো একটু বাহুগুলোর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 8, এবং এটা হয়ে গেল তখন 10। এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি, এইখানে যে বিন্দুটা হবে মধ্যবিন্দু অবশ্যই এটাকে ডি দিয়ে প্রকাশ করতে হয়, এবং এখানে আছে সি বিন্দু। সি বিন্দুতেই হচ্ছে একটা ওয়েট ঝুলানো আছে, সেই ওয়েটটা নিচের দিকে এভাবে কাজ করতেছে, এই ওয়েটের চেহারাটা হচ্ছে এরকম, ওকে। আচ্ছা, তাহলে কাজ করতেছে ডাব্লিউ নিচের দিকে, এখানে একটা বিন্দু নিয়ে নিলাম ই, ভলান্টিয়ার একটা বিন্দু ই নিলাম। এরপর বলছে কি যে রশি দ্বারা টান বের করতে, তাই? তাহলে এদিক বরাবর একটা টান, এদিক বরাবর, তাহলে এই দিক বরাবর যে টানটা কাজ করতেছে এটার নাম দিলাম হচ্ছে আমি T1, আর ডান দিকে উপরের দিকে যে বলটা কাজ করতেছে সেটার নাম দিলাম আমি T2। ঠিক আছে? আচ্ছা, এখন এক্ষেত্রে আমাদেরকে বের করে দেখাইতে হবে আহ, আচ্ছা এটা আর আগেরটার মধ্যে পার্থক্যটা কি? এই ডাব্লিউটা সমান 20 পাউন্ড তো দিয়েই দিছে, এখানে যদি আমি কোনো নিয়ে নেই, ও আচ্ছা, সমস্যাটা হইলো যে এইখানে একান্তর কোণ তৈরি করা যাচ্ছে না। তাইলে আমরা যদি এরকম নেই একটা কোণ, এরকম নিতে গেলে এখানে দেখা যাবে বাধাপ্রাপ্ত হচ্ছি আমরা। এ
নিচের দিকে থাকে। আমরা হচ্ছে এইখানে একটা কোণ ধরি, হ্যাঁ? এই কোণটাকে একটু ধরে নিই। তারপরে হচ্ছে আমাদের মনে হয় পারবো হয়তো বের করতে তখন। এই কোণটাকে ধরে নিলাম আমরা থিটা, হ্যাঁ? এই কোণটা ধরলাম থিটা। তাহলে এখন থিটা কোণের পরিচয়টা এখন দিতে হবে। থিটা কোণের একটা মাপও আমাদের দরকার। থিটা কোণের মাপ পরে বের করবো নাকি এখনই বের করবো? পরে বের করতেছি। থিটা কোণ পরে নিচ্ছি। আপাতত জিনিসটাকে ক্লিয়ার করি। T1 হিসেবে কাজ করতেছে। T1 এর বিপরীতে কাজ করতেছে কোনটা বলো? এটা হচ্ছে T1 বিপরীতে কাজ করতেছে হচ্ছে এই বড় কোণটা, তাই না? তার মানে এই কোণটা আরকি। এই কোণটাকে বলতে পারি আমরা BCE। BCE কোণ, তাই না? তাহলে BCE লিখে দিলাম। কোণ BCE sin BCE নিয়ে নিচ্ছি। অনুরূপভাবে T2 সমান আমরা বলতে পারি T2 এর জন্য। তাহলে T2 কই থেকে আসে? এইটা হচ্ছে T2, তাহলে অন্য দুটো বিপরীত কোণ ACE নিতে হবে তাইলে। এখানে নিলাম আমরা sin ACE। শেষ। তারপরে আছে হচ্ছে W। W এর জন্য W এবং তার বিপরীত কোণ এই মধ্যবর্তী কোণ C। C তো কত? 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাই না? তো W থাকা না থাকা সমান কথা। ডিরেক্ট এররে 20 পাউন্ড লিখে থুয়ে দাও। ঠিক আছে? W মানে যেহেতু 20 পাউন্ড। আচ্ছা, হয়ে গেল। এখন কোণ BCE এই কোণটা বের করতে হবে আমাদেরকে। তাহলে এই কোণটাকে লেখা যায় না যে পাই মাইনাস থিটা? এটাকে কি পাই মাইনাস থিটা লেখা যায়? BCE এখানে টোটাল অ্যাঙ্গেল যেহেতু পাই, এটা এর মধ্যে এইটুকু অংশ থিটা দখল করে রাখছে। তাহলে এই 180 ডিগ্রির মধ্যে যদি আমি থিটাটা বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে শুধুমাত্র এই BCE অংশটা অবস্থিত থাকবে। তাহলে সেজন্য লিখলাম পাই মাইনাস থিটা। অনুরূপভাবে T2 সমান আমরা দেখি কি লিখতে পারি। T2 সমান T2 এর নিচে হচ্ছে ACE, A C এবং E। এটা কি লিখতাম? আচ্ছা, ACE কে লেখা যায় হচ্ছে পাই মাইনাস ACD, তাই না? পাই মাইনাস ACD এই কোণটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে লেখা যায় সাইন পাই মাইনাস ACD ইকুয়ালস টু 20। বুঝতেছো না বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। 20টা পরে লিখি, কারণ এখন ধরো পাই মাইনাস সাইন এসিডি আসছে, এটাকে আমরা লিখতে পারি T2 সাইন এসিডি। বুঝি? সাইন এসিডি এইটুকু লিখলাম। এখন দেখো তো যে এইখানে যে কোণটা তৈরি হয়েছে, আমরা যে এসিডি কোণটা নিছি, এই এসিডি কোণ এবং এই থিটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি, কারণ এই পুরো কোণটা 90 তে আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা পাই বাই 2 মাইনাস থিটা, তাই না? এসিডি কোণকে আমরা লিখতে পারি T2 ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 লিখে লিখলাম পাই বাই 2 মাইনাস থিটা। পাই বাই 2 মাইনাস থিটাকে কি লেখা হয় জানি? T2 cos থিটা। থিটা। T2 cos থিটা ইকুয়ালস টু তাহলে ওই যে লাস্টের 20। আর T1 এর নিচে তাহলে আসলো সাইন থিটা এবং T2 এর নিচে আসলো cos থিটা এবং ইকুয়ালস টু হলো 20। এখন আমাদেরকে খালি তাহলে বুদ্ধি করে থিটার ভ্যালুটা বের করে দেখতে হবে। থিটা কেমনে পাওয়া যায় দেখো তো। এটা হচ্ছে থিটা ছিল, তাই না? এটা ছিল মধ্যবিন্দু। তাহলে এইটুকু হচ্ছে 5 একক, এইটুকু 5 একক। 5 জানি, 8 জানি। cos থিটা থিটা জানি 5, হচ্ছে 8। ও, সিডি বাহুর দৈর্ঘ্য কি বের করা যায় কোনোভাবে? এইটুকুর দৈর্ঘ্য, এটা হচ্ছে মধ্যমা, তাই না? হ্যাঁ, এটা তো মধ্যমা হবে। এটা হবে মধ্যমা। মধ্যমা কি করে? মধ্যমা তো দুইটা সমান ক্ষেত্রফলে ভাগ করবে, আর কি করবে? মধ্যমার দৈর্ঘ্য বের করে কেন? থিটা কি অন্য কোনো ভাবে বের করা যায়? এই কোণটার সাথে অন্য কোণ মেলে মেলে মনে হয়। ওয়েট, এই কোণটাও তো মনে হচ্ছে কেন জানি আমার থিটা হবে, নাকি না হলেই বাকি? হ্যাঁ, এই কোণটাও থিটা হবে, কিন্তু এটা থিটা হয় লাভটা কি? থিটাটা কিভাবে বের করবো বলো? থিটা এখানে তো কোনো 90 ডিগ্রিও নাই। এটা তো আপাতত ফালায় রাখি। থিটার ভ্যালু পরে বাইর করার মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি আসবে, হয়তো সামনে চলে আসতে পারে মাথায়। 60 কেজি ওজনের একটি বস্তুকে দুই খণ্ড তার দিয়ে দুইজন ব্যক্তি বহন করে। আচ্ছা, ভালো কথা। তার দুইটি উলম্বের সাথে 70 এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার দুইটির টান কত সেটা বের করতে বলছে। এটা তো সহজ। মানে হচ্ছে এখানে একটা বস্তু রয়েছে, দুইজন ব্যক্তি, আমরা মাঝে মাঝে কি করি, করি না যে কি বলে, একটা ব্যাগ খুব ভারী হলে দুইজন দুই দিক থেকে টেনে ধরে থাকে। তাহলে ধরো একজন হচ্ছে খুব লম্বা, তার জন্য কিন্তু এটা একটু খারাপ ভাবে থাকবে, কি বলে ইয়ার হ্যান্ডেলটা, কি বলে ব্যাগের হ্যান্ডেল। আরেকজন যদি একটু খাটো হয় তাহলে তার জন্য একটু হেলানো থাকবে, একটু নিচে দিকে থাকবে হ্যান্ডেলটা। এবং এখানে তার নিচে হচ্ছে তার টোটাল ইয়াটা কাজ করবে, ওজনটা কাজ করবে। এখন হেলানো যেই দিকে কি বলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে হেলানো আছে সেটা দিয়ে দিছে। তো যার যে লম্বা তার দিকে হচ্ছে কত কম ডিগ্রি কোণে থাকবে, এটা হবে 70, আর যে একটু খাটো তার জন্য হবে 30, আর এটা হবে হচ্ছে 70। ঠিক আছে, এখন বের করতে দিছে এই অংশটা। এত সহজে, বাট কি করা, এগুলা কি দেয় বাচ্চাদের অঙ্ক টঙ্ক বলো?
বসাই, এটার নাম দেয় T1, এটার নাম দাও T2। ওজন কত, এটা 60 কেজি। তাহলে কত হবে প্রথমত T1 ডিভাইডেড বাই অন্য দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে কত লিখবো এটারে, সাইন কত কত, এই কোণটা কত, 150। ভেরি গুড। তারপরে T2 এর জন্য এই কোণটা কত, 110। 110 কারণ 70 বাদ যাইতেছে 180 থেকে, আর হইতেছে 60 এর নিচে কত আসবে সাইন, এটার মধ্যবর্তী কোণ 100। তাহলে T1 আমরা পাই গেলাম 60 ইন্টু সাইন 150 ডিভাইডেড বাই সাইন 100, আর T2 সমান হইতেছে 60 ইন্টু সাইন 100 ডিভাইডেড বাই সাইন 100। পারা যাবে? এইটুকু শেষ। এটা হচ্ছে লামির উপপাদ্য, সহজ হয়। এই অঙ্কটা এরকম একটা অঙ্ক করাইছি, তারপরে ওইটার চেহারা দেখো। সেটা হচ্ছে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো আছে, দেয়ালটা উলম্ব, এটা বুঝি, আচ্ছা, এবং সুতার এক প্রান্তে আটকানো আছে। অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকে উপস্থিত একটি বিন্দুতে হচ্ছে ইয়া আছে, কি বলে, বিন্দুতে যুক্ত আছে। তাহলে বুঝাইছে যে এটা হচ্ছে আমাদের দেয়াল, আগে বৃত্তটা আঁকি। এটা যদি আমাদের বৃত্ত হয়, বেশি বড় নিয়ে ফেলছি। আচ্ছা, এইটুকু অংশ জুম করে দেখাই, হ্যাঁ তোমরা বুঝবা। এটা হচ্ছে দেয়াল এমনি আছে। এরপরে বলছে একটা সুতা যেটা হচ্ছে দেয়ালের এক মাথায় বাঁধা ছিল, আর এক মাথা বাঁধা ছিল হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা ইয়া, কি বলেন নাম, বৃত্তের সাথে, বৃত্তের সারফেসে, হ্যাঁ বাঁধা থাকে সারফেসে, কিন্তু সেটা আসলে তোমার কাজ করে কিভাবে, কেন্দ্রের সাথে লাগানো আছে, এরকম ভাবে কাজ করে না। কারণ ওরা বলছে যে এই বিন্দু এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল, এটা বলে দেওয়া আছে। আর তাহলে বুদ্ধি করে বলো তো, এই যে বাকি এই দৈর্ঘ্য এটা কত, এ হবে, কারণ বৃত্তটার ব্যাসার্ধ বলে দিছে এ, আর কি, আর বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এ বলছে, তাহলে এ বললাম এটাকে। এইটুকু দৈর্ঘ্য কত হবে, যে দেয়ালের থেকে সে কতটুকু দূরে আছে, সেই দূরত্বটা হচ্ছে এ। বলো আর কয়টা, এ এ ব্যাসার্ধ দেওয়া আছে, এ হচ্ছে ব্যাসার্ধ। আর বস্তুটার ওজন আমরা জানি ডাব্লিউ, ডাব্লিউ কাজ করে খাড়া নিচের দিকে, এরকম এরকম ম্যাথ কিন্তু আমরা করছি, তাই না? এরকম ম্যাথ আমরা করেছি, এটা হচ্ছে ডাব্লিউ। এই তো, এখন এদের একটু নাম দিই, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে বি, ত্রিভুজের কেন্দ্র হচ্ছে এখানে ও। আচ্ছা বলো তো, রিয়াকশন ফোর্স জানি কোথায় কাজ করে শিখেছিলাম? এটা হচ্ছে সুতার টান ধরে নিলাম টি। রিয়াকশন ফোর্স বলছিলাম যে সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে, তাই না? আচ্ছা, এবং কোন দিকে? অবশ্যই কি, ও হচ্ছে নিচে ওকে ওইদিকে ঠেলতেছে, ও নিজের ভর টরেটের সাথে সুতার টান আর ডাব্লিউ এর কারণে। আর সারফেস ওকে হচ্ছে বিপরীত দিকে বাধা দেয়, তাই না? তাহলে সারফেস ওকে এই দিক বরাবর ঠেলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্সটাকে যদি আমরা শিফট করার ট্রাই করি, এটারে ধরো আমরা শিফট করতে চাচ্ছি, তাইলে কি করা হয়, এটারে সামনে আগায় দিতে পারি, আর এইটাকে এই বিন্দুতে সেট করে দিলাম আমরা। কি করা হলো বুঝলাম তাইলে? ও রিয়াকশন ফোর্স যেটা এখানে কাজ করতেছিল, এটাকে ধরে সামনে ঠেলে পাঠিয়ে দিলাম। তাহলে এখন দেখো এইখানে এই কেন্দ্র বরাবর অনেকগুলো বল কাজ করতেছে, তিনটা বল মূলত। একটা হচ্ছে এই দিক বরাবর টি, এই দিক বরাবর একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এত বড় হয় না, রিয়াকশনটা ছোট করে দিই। এখানে হচ্ছে রিয়াকশন ফোর্স আর কাজ করতেছে, সরি, এখানে রিয়াকশন ফোর্স আর কাজ করতেছে, এবং নিচের দিকে ডাব্লিউ কাজ করতেছিল, তাই না? বুঝছি চিত্রটা? বোঝানি মনে হয়। আচ্ছা, চিত্র যদি বুঝে থাকো, এখন বলছে গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখা যায় রশির টান, মানে যে টিটা, এই টিটা বের করে দেখাতে হবে। এই টি এর জন্য আমরা নরমালি টি ডাব্লিউ আর এই ইয়াগুলাই নিব, এই প্যারামিটার গুলো নিব। এবং এইখানে দেখো তো একটা ইয়া আছে, কি বলে, একটা থিটা তো লাগবে, একটা কোণ আমাদের দরকার। তাহলে এই কোণটাকে ব্যবহার করবো না, হ্যাঁ যদি দরকার হয় তাহলে এই কোণটাকে ব্যবহার করব। তো আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য বলো তো, এখান থেকে এইটা যদি বি বিন্দু হয়, এই বি বাহুর দৈর্ঘ্য কত হবে? এল প্লাস এ তো ও এ বি কত? এই যে এটা হচ্ছে এল প্লাস এ, তবে হেলানোটা এটা কত হবে তাহলে? এটা হচ্ছে কি, একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে ভিতরে কি হবে, প্রতিভুজের স্কয়ার। তাহলে এ প্লাস এল হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা কত দিবে? এখান থেকে এ স্কয়ার আসবে, 2l আসবে, প্লাস 2la আসবে, এল স্কয়ার প্লাস 2la, এইটুকু থাকবে, এই স্কয়ার আর এই স্কয়ার কাটা চলে যাবে, বুঝি? তাহলে ভিতরে থাকবে হচ্ছে শুধুমাত্র রুট ওভার এল স্কয়ার প্লাস 2la, এইটুকু। আচ্ছা, ভালো কথা। এখন হচ্ছে আমরা নরমালি আমাদের লামির উপপাদ্য ব্যবহার করি, তাহলে টি এর জন্য আমরা বলতে পারি টি এবং অপর দুইটার মধ্যবর্তী কোণ কত আছে এখানে, তাইলে 90 তে আছে, তো নেওয়া না নেওয়া না নেওয়া সমান কথা, টি ওয়ান বাদ, টি তো টি ওয়ানই, টি ও তো না, তাহলে টি হয়ে গেল। আর যদি নেই, আর যদি নেওয়া হয়, তাহলে আর এর নিচে কে বসে, অন্য দুজনের মধ্যবর্তী কোণ, তাহলে কত নিব?
এই কোণটা, তাই না? তাহলে এটাকে বলা যায় কি পাই মাইনাস, সরি হ্যাঁ সাইন পাই প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 2, এই যে 90 ডিগ্রি প্লাস হচ্ছে এই মধ্যবর্তী কোণটা। এখন এই কোণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এ ও বি, এটাকে এ ও বি ভাবেই রাখো, এ ও বি, ঠিক আছে? আর আছে ডাব্লিউ, ডাব্লিউ এর জন্য কোণ আসে কত? পাই মাইনাস এ ও বি সাইন, এই মধ্যবর্তী কোণ যেহেতু এখন এইটা, তাহলে হচ্ছে এটা যেহেতু এখন মধ্যবর্তী কোণ, তাহলে এই কোণটাকে বাদ দিয়ে দিতে পারি আমরা ইয়া থেকে, কি বলে পাই থেকে, তাহলে আমরা বলতে পারি পাই মাইনাস এ ও বি। এখন আমাদের হচ্ছে দেখো প্রমাণের ভিতরে টি আর ডাব্লিউ নিয়ে কাজ হয়েছে, এই রিয়াকশন নিয়ে কোনো কাজ নেই, তাহলে ওটা বাদ, ওটা হিসাব করা দরকার নেই। টি থাকবে, এখানে ডাব্লিউ থাকবে, আর নিচে আছে আমাদের তাহলে সাইন পাই মাইনাস এ ও বি, তার মানে শুধুমাত্র আমরা এটাকে কি লিখতে পারি? কোসেক এ ও বি লেখা যায়। বোঝো নাই মনে হয়? জি সাইন পাই মাইনাস এ ও বি মানে সাইন এ ও বি, যেহেতু তলে আছে এটার উপরে উঠায় লিখলাম হচ্ছে কোসেক এ ও বি। কোসেক এ ও বি, এই সমকোণী ত্রিভুজটা থেকে বলতো কোসেক এ ও বি মানে কি? সাইন মানে হচ্ছে বিপরীত বাহু বাই উচ্চতা, আর কোসেক মানে হচ্ছে উচ্চতা বাই বিপরীত, না সরি, বিপরীত বাহু বাই অতিভুজ, আর কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে এখানে অতিভুজকে এল প্লাস বি। এল প্লাস এ, এটা হচ্ছে অতিভুজ, আর নিচে কে আছে তাহলে বিপরীত বাহু, দ্যাট ইজ রুট ওভার এল স্কোয়ার প্লাস 2 এল এ। যদি আমরা কোশ্চেনের মতন করে সুন্দর করে লিখতে চাই, তাহলে লিখবো ডাব্লিউ ইন্টু এল প্লাস এ ডিভাইডেড বাই রুট ওভার 2 এল প্লাস এল স্কোয়ার। পারা যাবে? তাহলে চিত্রটা ঠিক মতো আঁকার পরে লামির উপপাদ্য ফালাই দিলি পারি, শেষ। মনে থাকবে? জি থাকবে না মনে হয়? জে তে কি বলছে? জে, আচ্ছা জে তে একই অঙ্ক, এ ব্যাসার্ধ বিশিষ্ট সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো, একটু আগে ছিল, অন্য প্রান্তে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে, ওই যে যেটা বললাম আগে। গোলকের ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতার টান 2/√3, কি এটা একটু আগে করলাম। ও আচ্ছা, একটু আগের ম্যাথটার জন্য যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত আটকানো ছিল, মানে এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য এল ছিল। এটার ক্ষেত্রে দেখো এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা, তার মানে আগের বার এল এবং ব্যাসার্ধ ছিল এ, এবার হচ্ছে এ হচ্ছে তার দৈর্ঘ্য এবং এ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে একই চিত্র, হুবহু সেম চিত্র আর কি। এই এল এর পরিবর্তে কি আসবে? বোঝা নাই মনে হয়? এল এর পরিবর্তে এ আসবে, বুঝি? জি এবারে বলছে খালি এ দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এটার এ বানাই দিলাম। আর এর ভিতরে তখন কি হবে? এর ভিতরে ছিল কি রুট ওভার এ প্লাস এ হোল স্কয়ার, তার মানে 4 মানে টোয়াইস এ হোল স্কয়ার, দ্যাট ইজ 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখান থেকে কি আসবে? √3 ইন্টু এ, এই বাহুর দৈর্ঘ্য হবে √3 ইন্টু এ। তাহলে এদের থেকে এখন আমরা লামির উপপাদ্য ব্যবহার করি। লামির উপপাদ্য বলে হচ্ছে যে টি মানে হচ্ছে অন্য দুই বাহুর মধ্যবর্তী কোণ, অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ সাইন 90। আরটা তো আমাদের লাগতেছে না, ওটা লিখলামই না আমি। আর ডাব্লিউ যদি নেই তাহলে নিতে হবে কি নিচে সাইন অন্য দুজনের মধ্যবর্তী কোণ পাই মাইনাস কোণ এ ও বি, এ ও বি, অথবা এটা হয়ে যায় ডাব্লিউ কোসেক এ ও বি, কোসেক এ ও বি। তাহলে কোসেক এ ও বিটা ভাঙায় লেখো এবার, টি ইকুয়ালস টু থাকলো ডাব্লিউ ইন্টু কোসেক মানে কত? কোসেক এ ও বি মানে হচ্ছে কি ছিল জানি? অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ এখানে কত আছে? এ প্লাস এ, এটা হচ্ছে অতিভুজ, আর বিপরীত বাহু বা উচ্চতা হিসেবে আছে হচ্ছে √3 ইন্টু এ। তাহলে আমরা পাইলাম 2 এ, সরি এ টি ইকুয়ালস ডাব্লিউ ইন্টু 2 ডিভাইডেড বাই √3। পারা যাবে? জি